কিছুটা পড়িয়েছিলাম। সেদিনকে নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য অনেকেই হয়তো ঠিকঠাক শুনতে পাওনি। তো আজকে যে ক্লাসটা করব, প্রথম ক্লাসের কিছুটা বেসিক বুঝিয়ে দেবো যেটা সেদিনকে পড়াচ্ছিলাম। তার সাথে আজকে গভর্নমেন্ট পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই যে জায়গাটা বাকি ছিল সেটা পড়াবো। তো তোমাদের এনভায়রনমেন্টের এক্সাম তো আশা করি চলছে, তো এনভায়রনমেন্ট নিশ্চয়ই তোমরা ঠিকঠাক করে এক্সাম দিতে পারছো। কোশ্চেন তো আমি নিজে সেট করে জানি কিরকম কি কোশ্চেন দিয়েছি আমি, তো কিরকম মার্কস উঠছে সেটা একটু জাস্ট জেনে নেবো। যদি তোমরা কেউ বলো যে তাহলে বোঝা যাবে যে কোশ্চেন পেপারে তোমাদের কি বুঝিয়ে দেবো। তারপরে আজকে মেন যেটা পড়ানো ছিল সেটা গভর্নমেন্ট পলিসি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা পড়াবো। তো দেখো, ভ্যালু এডুকেশন সেদিনকে যে ডিসকাস করছিলাম, ভ্যালু এডুকেশন সেটা হচ্ছে যে একটা প্রসেস যেটা আছে আমাদের নলেজকে ডেভেলপমেন্ট করে, স্কিল ডেভেলপমেন্ট করে, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করে, বা সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যকে ডেভেলপমেন্ট করে। যেহেতু আমরা আজকে স্টুডেন্ট আছি, ভবিষ্যতে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠানে নিজেরা স্টুডেন্ট তৈরি করব, মানে শিক্ষা দেবো ছেলেদেরকে, তো আমাদের ভ্যালু এডুকেশন সম্পর্কে নিজেদের কনসার্ন হওয়া দরকার, যাতে আমরা পরবর্তী জেনারেশনকে যাদেরকে আমরা পড়াতে যাচ্ছি বা পড়াবো তাদের উপর আমাদের মানে তাদের উপর সেই প্রভাবটা ফেলতে পারি, বা যাতে তারা সঠিক নাগরিক হয়ে ওঠে। কারণ একটা দেশের নাগরিককে নিয়ে একটা গোটা দেশ, আর নাগরিক যদি সুস্থ সবল না থাকে তাহলে সেটা কিরকম হাল হবে, আফগানিস্তানের মতো হাল হবে। অর্থাৎ স্টুডেন্ট যদি বন্দুক হাতে ঘোরাফেরা করে তাহলে তালিবান হবে, আর তালিবান মানে আফগানিস্তানের চিত্র এখন যেমন চলছে সেরকম একটা দেশ হবে যেটাতে কোনো স্টেবিলিটি থাকবে না। আগের দিনের ক্লাসে আমি তালিবান নিয়ে বলেছিলাম এবং সেখানে বলেওছিলাম যে আফগানিস্তান সম্পর্কে যে ক্রাইসিস চলছে সেটা নিয়ে ডিসকাশনও করেছিলাম। তো যাই হোক, সেটা ওদের দেশের নিশ্চয়ই ভ্যালু এডুকেশন বা কোনো যে স্টুডেন্টদের চারিত্রিক গঠন হওয়া দরকার সেখানের উপর অতটা ফোকাস দেওয়া নেই, তাই আজকে ওদের দেশে এরকম অবস্থা। তো একটা স্টুডেন্ট অর্গানাইজেশন একটা দেশকে শাসন করার জন্য মানুষকে অবিচারে হত্যা করছে, এটাও ঠিক না। তো দেখো, ভ্যালু এডুকেশনের আমি 5টা ক্লাসিফিকেশন বলেছিলাম। প্রথম ক্লাসিফিকেশন বলেছিলাম পার্সোনাল ভ্যালুস, দ্বিতীয় ক্লাসিফিকেশন বলেছিলাম সোশ্যাল ভ্যালুস, তৃতীয় বলেছিলাম মোরাল ভ্যালুস, চতুর্থ বলেছিলাম স্পিরিচুয়াল ভ্যালুস, আর 5 নম্বর বলেছিলাম বিহেভিয়ার ভ্যালুস। এদের প্রত্যেকটা অংশকে আমি আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছিলাম। পার্সোনাল ভ্যালুস কোনটা থাকছে, সোশ্যাল ভ্যালুস কোনটা থাকছে, মোরাল ভ্যালুস কোনটা থাকছে, স্পিরিচুয়াল এন্ড বিহেভিয়ার কোনটা থাকছে। দেখো, পার্সোনাল ভ্যালু মানে হচ্ছে তোমার নিজের চারিত্রিক গঠনের কথা বলা হচ্ছে, যেখানের মধ্যে তোমার থাকবে হচ্ছে ক্লিয়ারনেস মানে ক্লিননেস, যেটা তোমার পরিষ্কার হবে। তারপরে অ্যাম্বিশন, তোমার লক্ষ্য কি রকম হবে। কারেজ, তোমার মধ্যে কতটা সাহস রয়েছে। ক্রিয়েটিভিটি, তুমি কতটা তৈরি করতে পারছো কোনো কিছু নতুন জিনিস, সেই ক্রিয়েটিভিটিটা ব্যাপারটা থাকে। ডিটারমিনেশন, ডিগনিটি অফ লেবার, ডিজিলেন্স, এক্সিলেন্স, অনেস্টি, অর্থাৎ সততা, তোমার মধ্যে কর্ম দক্ষতা কতটা আছে, তুমি কতটা ডিটারমাইন্ড কোনো কিছু করতে কতটা ডিটারমাইন্ড। তো সমস্ত জিনিসকে নিয়ে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ পার্সোনালিটি দেখা। যেমন ধরো কোনো একটা জায়গায় প্রতিষ্ঠানে তুমি জব করতে গেলে তোমার ফার্স্টে পার্সোনালিটিকে দেখে, ইন্টারভিউতে ফার্স্টেই পার্সোনালিটি দেখে। তো তুমি যে মানুষ হিসাবে কতটা, সেখানে একজন সাইকোলজিস্ট বসে থাকে, সে শুধু তোমাকে অবজার্ভ করবে, সেখানে সে কোনো কোশ্চেনও করবে না, হয়তো দু একটা কোশ্চেন করবে, সেটা তোমার বোর্ড, তুমি যে কোনো ইন্টারভিউতে যাও না কেন সেখানে একজন সাইকোলজিস্ট বসে থাকে, সে তোমার পার্সোনালিটি দেখে, তুমি কিরকম ভাবে বসছো, তুমি উত্তর দেওয়ার সময় কিভাবে দিচ্ছ, তুমি বলার সময় কতটা কনফিডেন্টের সাথে দিচ্ছ, তুমি ইন্টারভিউতে ঘাবড়ে যাচ্ছ কিনা, বা তোমার যে কথোপকথন গুলো আছে, তোমার পাস্ট লাইফের ব্যাপারে যখন কোনো জিজ্ঞাসা করা আছে তুমি কতটা সত্যি বলছো, সে সমস্ত কিছুটা তোমার চোখ মুখ এবং বলার স্টাইল দেখে সে ধরে নেয়। তো এটা একটা পার্সোনালিটির ওপর ডিপেন্ড করে থাকে। সেরকম সাইকোলজিস্ট থাকে, সে চুপচাপ বসে থাকে, দেখবে কোনো সাইডে বা ওদের মাঝখানেই বসে আছে, কোনো কোশ্চেন করে না, আশেপাশের জন কোশ্চেন করে, মাঝখানে যে ব্যক্তিটা বসে আছে সে চুপচাপ। আমরা সোসাইটিতে বসবাস করি, তো সামাজিক হওয়ার জন্য আমাদের কিছু কিছু তার গুণ থাকা দরকার, যাতে আমরা সমাজকে সুস্থ রাখতে পারি। যার মধ্যে একটা গুণ অবশ্যই দরকার ব্রাদারহুড, যেটা আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক। ঠিক আছে, যেমন আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন যখন আমেরিকাতে প্রথম গিয়েছিলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো সেরকম আমাদের দেশের যে স্পিরিচুয়াল স্ট্রাকচার, যে আমাদের আধ্যাত্মিক জিনিসটা বা যে ভাবটা আমাদের আছে, সবকিছুদের মধ্যে আমরা কি খুঁজি, ব্রাদারহুড খুঁজি। ঠিক আছে, তো এটা একটা সোশ্যাল ভ্যালুজ এর মধ্যে পড়ে। এনভায়রনমেন্ট কনসার্ন, আমরা এনভায়রনমেন্ট কনসার্ন হওয়ার চেষ্টা করি। অবভিয়াসলি সমস্ত দেশকেই
দরকার, কেননা এনভায়রনমেন্ট একটা বর্তমান দিনে বিগ ইস্যু। তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে বর্ষাকালের সময় চলছে, কিন্তু এখনো ক্লাইমেটের মধ্যে এমনই পরিবর্তন হচ্ছে যে কখনো কখনো টেম্পারেচার যেন গরমকালের মতো দেখাচ্ছে। তো এনভায়রনমেন্ট কনসার্ন অবশ্যই হওয়া দরকার। ফ্রিডম কতটা আছে, তুমি একটা সোসাইটিতে থাকার সময় তোমার ফ্রিডম কতটা আছে, তুমি একটা ধরো কোনো একটা সোসাইটি মিন্স একটা অনেকগুলো ফ্ল্যাট বা অনেকগুলো বিল্ডিং নিয়ে একটা সোসাইটি হয়। তো সেখানে সোসাইটির মধ্যে তুমি সচ্ছলভাবে চলাফেরা করতে পারছো কিনা, তোমার যে বিল্ডিং এ থাকা তোমার যে পার্সোনাল রাইট সেইগুলো ফুলফিল হচ্ছে কিনা। তো এই সেই ফ্রিডম গুলো দেখা দরকার। সেটা আমি শুধুমাত্র বিল্ডিং বা কয়েকটা কমিউনিটির মধ্যে বললাম, তেমন আমাদের দেশেতে আমরা চলাফেরা করছি, আমরা অ্যাজ এ স্টুডেন্ট যেটা আমাদের রাইট সেটা আমরা ঠিকঠাক পাচ্ছি কিনা, ফ্রিডম পাচ্ছি কিনা, কোনো কিছু শেখার জন্য যে আমাদের ফ্রিডম দরকার সেটা আমরা পাচ্ছি কিনা। তো সমস্ত জিনিসটাই কি পড়ছে, সোশ্যাল ভ্যালুস মধ্যে পড়ছে। তো এটা হলো ব্যাপার। তারপরে হসপিটালিটি মিন্স আতিথেয়তা, যেটা আমরা বলি, যেরকম ধরো আমাদের বাড়িতে কোনো আত্মীয় এলে আমরা যেরকম হসপিটালিটি করি, আমরা যেরকম তার সেবা যত্ন করি, তার ডিনার লাঞ্চ কিংবা তার স্টেইং এর জন্য যতটুকু আমাদের প্রয়োজন সেটা দরকার, যত সবকিছুই আমরা হসপিটাল লেভেল হই। তেমনি আমাদের দেশে কোনো ব্যক্তি যদি ঘুরতে আসে বিদেশ থেকে, তো তাকে আমরা কিরকম ভাবে যত্নের সাথে রাখি, তাদের কিরকম সিকিউরিটি দিই, বা কোথাও তারা ঘুরতে গেলে তাদেরকে কিরকম ভাবে আমরা মেলামেশা করি, কিভাবে তাদেরকে হেল্প করি, গাইড করি, তো সমস্ত জিনিসটা হসপিটালিটির মধ্যে পড়ে। তো এই জিনিসটা দেখা দরকার। সোশ্যাল ভ্যালুস এর মধ্যে জাস্টিস আছে, জাস্টিস মানে ন্যায় বিচার। আমরা কোনো কিছু ক্রাইম হোক বা তোমার বিরুদ্ধে কোনো অন্যায় হোক, দেশ তোমাকে সেরকম কিরকম ভাবে সাপোর্ট দেয়, সেই ক্রাইমের এগেইনস্টে তুমি কতটা জাস্টিস পাও, সেটাও সোশ্যাল ভ্যালুস এর মধ্যে পড়ে। শেয়ারিং অবভিয়াসলি আছে। আমাদের দেশে ভ্যাকসিনেশনের সব থেকে বড় উদাহরণ শেয়ারিং। যেমন আমরা আমাদের দেশে তো ভ্যাকসিন বানিয়েছি, সাথে সাথে বিদেশকেও পাঠিয়েছি। ব্রাজিল হচ্ছে সাউথ আমেরিকান কন্টিনেন্ট, আগের দিন আমি বলেছিলাম। তো সাউথ আমেরিকান কন্টিনেন্টে থাকা সত্ত্বেও ব্রাজিলকে আমেরিকার মতো দেশ তাকে হেল্প পাঠায়নি, কিন্তু ভারতবর্ষ নিজের দেশে ভ্যাকসিন পৌঁছে দিতে না পারুক, কিন্তু ভারতের আতিথেয়তার জন্য তারা কি করেছে, নিজেদের ভ্যাকসিনের পার্সেন্টেজ অফ কিছুটা অংশ ব্রাজিলকে দিয়ে হেল্প করেছে। তো ব্রাজিল কেন, শুধুমাত্র তা নয়, পার্শ্ববর্তী যত দেশ আছে, আমাদের বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, এদিকে শ্রীলঙ্কা আছে, প্রত্যেকটা দেশকেই আমরা হেল্প করেছি, মায়ানমারকে দিয়ে হেল্প করেছি। তো শেয়ারিং একটা বড় জিনিস, এটা সোশ্যাল ভ্যালুজ এর মধ্যে পড়ে এবং সেটা ভারতীয় নাগরিকদের মধ্যে থাকে। সিম্প্যাথি সিম্প্যাথি অবভিয়াসলি আছে আমাদের মধ্যে। সিম্প্যাথি আমরা সিম্পলি সেদিনকে একটা উদাহরণ দিয়েছিলাম, নেপালে যখন প্রথম ভূমিকম্প হয়, হিমালয়ান রিজিয়ন আমাদের এখানে নেপাল অনেক সময় ভূমিকম্পেতেই কাঁপে। তো ওই নেপালে যখন লাস্ট টাইম বড় ভূমিকম্প হলো, কোন দেশের সাহায্য পৌঁছানোর আগে ভারতের সাহায্য সবার আগে পৌঁছে গেছে, ভারতের যে রেস্কিউ টিম তারা আগে পৌঁছে গেছে। তো এইগুলো আমাদের সিম্প্যাথির মধ্যে পড়ে। টিম স্পিরিট তো অবভিয়াসলি আছে। আমাদের ইন্ডিয়ান আর্মিদের দেখতে পারো, আমরা যখন দেশের হয়ে যখন লড়াই করি তখন আমরা জাতি ধর্ম বিভেদ এসব আর মানি না, তখন একসঙ্গে আমরা সেটা লড়াই করি। কিংবা খেলার গ্রাউন্ডেই হতে পারে, ক্রিকেট খেলতে যাই বা কোথাও খেলতে যাই না কেন, আমাদের মধ্যে এই হিন্দু মুসলিম তখন আর ভেদাভেদটা থাকে না, তখন আমরা সেই টিম স্পিরিটের সঙ্গে লড়াই করি বা খেলি বা ম্যাচকে জেতানোর চেষ্টা করি। তো এগুলো একটা সোশ্যাল ভ্যালুস এর মধ্যে পড়ে। এই ছিল আগের দিনের কনসেপ্ট। এখান থেকে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কারো কিছু ডাউট থাকে বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। এরপরে মোরাল ভ্যালুস, স্পিরিচুয়াল ভ্যালুস এন্ড বিহেভিয়ার ভ্যালুস বলবো। কারো কিছু ডাউট, আগের দিনের ক্লাসেও ডিসকাশন করেছিলাম, সেম ডিসকাশন আজকের ক্লাসেই আছে, নতুন কিছু পড়াচ্ছি না। তো দেখো, নেক্সট হচ্ছে মোরাল ভ্যালুস। তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? রেকর্ডিং এ শোনা যাচ্ছে? না, একটু আগে শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছিল না? মাঝে একটু শোনা যায়নি। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার হচ্ছে। তো দেখো, মোরাল ভ্যালুস এর যেটা পড়াছিলাম, মোরাল ভ্যালুস হচ্ছে যে আমাদের যে মোরালিটির মধ্যে আমাদের অন্তরাত্মার ব্যাপারটা থাকে।
তো মোরালিটির মধ্যে অন্তরাত্মার ব্যাপারটার মধ্যে দেখো অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, তার মধ্যে তোমার সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, কম্পেনসেশন আছে। তাহলে দেখো এইগুলো কি কি জিনিস। অনেস্টি মানে হচ্ছে সততা, যেটা আমাদের মধ্যে থাকে, মোরাল ভ্যালুর মধ্যে থাকা দরকার অনেস্টি। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি, মানে আমাদের একটা সততা যেটা আমাদের একজন মানুষের ক্ষেত্রে হওয়া দরকার, সৎ নাগরিক দেশের জন্য কিংবা সমস্ত সম্প্রদায়ের জন্য। সেই সৎ নাগরিক হওয়ার জন্য মোরাল ভ্যালুসটা একটা বড় দরকার। সেই মোরাল ভ্যালুস এর মধ্যে আমাদের অন্তরাত্মা বলে দেয় যে আমরা ধরো কোনো ক্রাইম করলাম, তো আমাদের মনেতে সেটা জানিয়ে দেয় যে এই জিনিসটা আমি ভুল করেছি বা এটা আমার ঠিক কাজ করা হয়নি। তো এই মোরাল ভ্যালুস এর মধ্যে সেগুলো পড়ে, যেখানে আমাদের বিবেক জানিয়ে দেয় যে এটা আমাদের যে দায়িত্বটা থাকা দরকার, রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকা দরকার। তো সেটা একটা মোরাল ভ্যালুস এর মধ্যে পড়ে। তো না তারপরে দেখো হচ্ছে স্পিরিচুয়াল ভ্যালুস। স্পিরিচুয়াল ভ্যালুস এর মধ্যে আমাদের দেশ তো সব থেকে বড় স্পিরিচুয়াল, বলতে পারো আমাদের সবকিছু স্পিরিচুয়াল কালচারের মধ্যে আমাদের থাকে। আমাদের স্পিরিচুয়াল কালচারের মধ্যে একটা মানুষকে অ্যাজ এ গড হিসেবে সার্ভ করি আমরা। যেমন ভগবানকে আমরা সেবা করি, ঠিক কোনো আত্মীয় আসলে সেই ব্যাপারটাকে আমরা সেরকম অ্যাজ এ গড হিসেবে সেবা করি। তার মধ্যে স্পিরিচুয়াল ভ্যালুস এর মধ্যে পিউরিটি পড়ে, কন্টেন্টমেন্ট পড়ে, বা ডিভোশনাল টু গড, আমরা ভগবানের প্রতি দায়বদ্ধ সেটা থাকে, সেলফ ডিসিপ্লিন থাকে, একটা নিজের ডিসিপ্লিন থাকে, কন্ট্রোল অফ সেন্স, মেডিটেশন, এই সমস্ত জিনিসগুলো স্পিরিচুয়াল ভ্যালুজ এর মধ্যে পড়ে। তো স্পিরিচুয়াল ভ্যালুজ এর মধ্যে আমাদের যেমন অতিথি দেবো ভব বলে একটা সংস্কৃত শ্লোক আছে, ইনক্রেডিবল ইন্ডিয়া যখন অ্যাড দেয় সেখানে এইটা বলা হয়ে থাকে যে আমাদের অতিথিকে দেবতার জ্ঞানে পূজা করি। তো এটা আমাদের দেশের হোক কিংবা আমাদের সোসাইটির একটা বড় অংশ, যেটা স্পিরিচুয়াল ভ্যালুজ এর মধ্যে পড়ে। এরপরে দেখো বিহেভিয়ার ভ্যালুজ। বিহেভিয়ার ভ্যালুজ এর মধ্যে কি কি আছে? রিলিজিয়াস, মডার্ন, স্পিরিচুয়াল, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিও পলিটিক্যাল, গ্লোবাল, এনভায়রনমেন্টাল, কালচারাল, সমস্ত কিছুটাই বা প্রফেশনাল, সমস্ত ভ্যালুটাই বিহেভিয়ার ভ্যালুজ এর মধ্যে পড়ে। অর্থাৎ তোমার ব্যবহার কিরকম হবে সোসাইটিতে, সেটা একটা বিহেভিয়ার ভ্যালুজ এর মধ্যে পড়ে। যেমন তুমি পলিটিক্যালি কিরকম ভাবে একটা সমস্যাকে ট্যাকেল করো, সোশ্যালি কোন জিনিসটাকে ঠিকঠাক ভাবে ট্যাকেল করো, বা স্পিরিচুয়ালের দিক দিয়ে তুমি কিরকম, বা মডার্নে আজকের দিনে যেরকম আমরা যে মডার্ন জেনারেশন সেটার সঙ্গে ওল্ড জেনারেশনের সঙ্গে কিভাবে আমরা মিলেমিশে আছি। তো সমস্ত জিনিসটাই বিহেভিয়ার ভ্যালুজ এর মধ্যে পড়ে। ইকোনমিক্যাল স্ট্যাটাস, যার কাছে ইকোনমিক্যাল স্ট্যাটাস আছে সে তা সত্ত্বেও যদি একজন সাধারণ মানুষের মতো থাকে, তার বিহেভিয়ার ভ্যালুকে সেখানে প্রকাশ পায়। অর্থাৎ ইকোনমিক্যাল দিক দিয়ে সে স্ট্রং হওয়া সত্ত্বেও বা তার স্ট্যাটাস মেনটেন থাকা সত্ত্বেও সে কিন্তু একজন সাধারণ মানুষের মতো বিহেভ করে বা বিহেভিয়ার ভ্যালু তার ভালো, বা সে চ্যারিটি করে। তো এগুলো তার বিহেভিয়ার ভ্যালুর মধ্যে পড়ে। এই হলো ব্যাপার। এই ছিল তোমাদের ভ্যালু এডুকেশনের ভ্যালুর পার্ট। এরপরে দেখো এনভায়রনমেন্টাল এডুকেশন। এনভায়রনমেন্টাল এডুকেশনের মধ্যে আমাদের আগের দিনে এনভায়রনমেন্ট ক্লাসগুলো যখন হয়েছিল সেখানে আমি ম্যাক্সিমামটা পড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের এনভায়রনমেন্ট এক্সাম, এনভায়রনমেন্টের উপর সেরকম কিছু বলা নেই। ইউনেস্কো একটা কথা বলেছে এনভায়রনমেন্টের হায়ার এডুকেশনের উপর, সেইটুকু নিয়ে ডিসকাশন করে দেবো। সেটা দেখো, environment education has been conceived as a process of recognize the value and the various conception of environment with the prime aim of determining the skill and approach necessity. তো দেখো এনভায়রনমেন্টে যেটা আমাদের এখানে মেন উদ্দেশ্যটা বলেছে সেটা হচ্ছে যে কোনো যে এনভায়রনমেন্টের যে সমস্যা সেটার উপরে কনসার্ন হওয়া বা জাগরণ থাকা, সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বা স্কিলকে ডেভেলপ করা, এনভায়রনমেন্টকে কিভাবে সামনে রাখবো বা অ্যাপ্রোচটা কি হবে আমাদের, সেটা ইউনেস্কো আমাদের এই অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট এডুকেশনের উপর তিনি প্রথম মানে তারা একটা তোমার কোড আনকোড কথা বলেছে। সেখানে আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেশনশিপ বিটুইন ম্যান, মানে অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে মানুষের কি সম্পর্ক হওয়া উচিত, কালচার বা বায়োফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে কিভাবে আমরা সামঞ্জস্য রাখবো বা এনভায়রনমেন্টকে কিভাবে বাঁচিয়ে তুলবো, সেটা অবশ্যই লক্ষ্য নজর থাকা উচিত। এটাই ছিল এনভায়রনমেন্ট এডুকেশনের ব্যাপার।
তো আগের দিনও এটা বলেছিলাম। আরেকটা জিনিস এখানে বলা আছে যে আমাদের দেশেতে অনলি 25 আউট টু 50 ইউনিভার্সিটিস, অর্থাৎ এটা সময়টা আমি বলছি তোমার হচ্ছে 1991 এর আগে। 1991 এর আগে আমাদের 25টা ইউনিভার্সিটিতে শুধুমাত্র এনভায়রনমেন্টের ওপর ক্লাস করানো হতো বা পড়ানো হতো। 1991 এর পর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এনভায়রনমেন্টকে সমস্ত স্ট্রিমেতে কম্পালসারি করে দেয়। তার মধ্যে আর্টস আছে, কমার্স আছে, সায়েন্স আছে। তো এরা প্রত্যেকেই ইউনিভার্সিটি লেভেলই হোক বা কলেজ লেভেল হোক কিংবা স্কুল লেভেল হোক, প্রত্যেকটা জায়গাতেই এনভায়রনমেন্ট স্টাডিজ করানো হয়। অর্থাৎ 1991 এর আগে যেখানে 25টা ইউনিভার্সিটি পড়াতো আউট অফ 250 ইউনিভার্সিটি, সেখানে বর্তমানে সবাইকে এটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়ানো হয় এনভায়রনমেন্ট এডুকেশনের ওপর। এটা হায়ার এডুকেশনের পার্ট, তাই এই ইনফরমেশনটা থাকা দরকার। তো সেটা আমি দিলাম। তার সাথে সাথে দেখো অবজেক্টিভ কি কি আছে এনভায়রনমেন্ট এডুকেশনের। অ্যাওয়ারনেস আছে, নলেজ গেইনিং আছে, অ্যাটিটিউড আছে এন্ড স্কিল আছে। অ্যাওয়ারনেস অবশ্যই দরকার, এনভায়রনমেন্ট সম্পর্কে জানা দরকার মানুষকে, এটার জন্য অ্যাওয়ারনেস। নলেজ, এনভায়রনমেন্ট সম্পর্কে জ্ঞান দরকার, যেটা আমাদের এনভায়রনমেন্টকে কিভাবে বাঁচাবো, কিভাবে সংরক্ষণ রাখবো সেটার উপর আমাদের লক্ষ্য দেওয়া দরকার। অ্যাটিটিউড কিরকম হবে, অর্থাৎ একটা এনভায়রনমেন্টকে যে পদ্ধতিগুলো বা স্টেপ গুলো, অর্থাৎ আমাদের মডার্ন টেকনোলজি প্লাস এনভায়রনমেন্ট দুটোকে সামঞ্জস্য বা ব্যালেন্স করে চলার এই যে লক্ষ্যমাত্রাটা, অ্যাক্টিভিটিটা, এটা আমাদের অবশ্যই সেটার উপর জানা দরকার বা সেগুলোর উপর নলেজ থাকা দরকার। স্কিল, স্কিল তো অবশ্যই দরকার, একটা এনভায়রনমেন্টকে বাঁচাতে গেলে কি স্কিল থাকতে হবে সেটা অবশ্যই থাকা দরকার। তো এইগুলো হলো অবজেক্টিভ। আর এনভায়রনমেন্টের এডুকেশনের উপর আমি একটা ছোট ব্যাপার বলে দিলাম যে আমাদের কখন এটাকে ইন্ট্রোডিউস করানো হয়। তো অবজেক্টিভ এনভায়রনমেন্ট এডুকেশন আর সাথে সাথে এনভায়রনমেন্টে যে আগে ক্লাস করিয়েছিলাম সেটা জানলেই মোটামুটি এনভায়রনমেন্টের যে হায়ার এডুকেশন থেকে কোশ্চেন আসবে সেগুলো কমন পাবে, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আগের দিনের ক্লাস, যেখানে আমি শেষ করে গেছিলাম। আজকের ক্লাসটা নতুন ভাবে আবার পড়াচ্ছি, যেটা হচ্ছে গভর্নমেন্টস পলিসি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো এই জিনিসটা ভালো করে বুঝে নেবো, আর এর সঙ্গে অনেক কিছু জানারও আছে। তো বলবেন কি এনভায়রনমেন্টের বলো শুন। অবজেক্টিভ বলবেন? আচ্ছা, অবজেক্টিভ গুলো একবার বলে দিচ্ছি। এনভায়রনমেন্টের অবজেক্টিভ গুলো যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ তুমি এনভায়রনমেন্ট সম্পর্কে কতটা জ্ঞান আছে, তোমার কতটা নলেজ আছে সেই, বা সরি, তুমি কতটা জানাতে পারছো কাউকে, এই অ্যাওয়ারনেসটা দরকার। সেটা গভর্নমেন্ট লেভেলই হোক কিংবা আমাদের সিটিজেন লেভেলই হোক। তো আমাদের গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে, অ্যাওয়ারনেস কি নিয়েছে, এইগুলো অবশ্যই জানা দরকার। যাতে লেখা আছে দেখো, টু হেল্প ইন্ডিভিজুয়াল and social group acquire awareness and sensitivity to the total environment and its allied problems. So দেখো problems and তার সঙ্গে যে আমাদের environment সম্পর্কে কোনটা অ্যাওয়ারনেস থাকা দরকার, সেটাই অ্যাওয়ারনেস অবজেক্টিভের মধ্যে পড়ে। নলেজ তো বললাম যে একটা এনভায়রনমেন্ট কিরকম ভাবে থাকা দরকার, বা এনভায়রনমেন্ট আমাদের যে আগে ধীরে ধীরে নষ্ট দিকে যাচ্ছে, তো সেটা সম্পর্কে নলেজ থাকা দরকার। সেটা লেখা আছে যে গ্রুপ এন্ড সোসাইটি, যদি হিউম্যানিটি তার যে ক্রিটিক্যালি রেসপন্সিবিলিটিস প্রেজেন্স দরকার বা রোল দরকার এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য, প্রবলেম গুলোকে সলভ করার জন্য, তো সেটার উপর নলেজ অবশ্যই থাকা দরকার। অ্যাটিটিউডটা তো বললেই দিলাম যে আমাদের যে সোশিও ভ্যালু আছে বা স্ট্রং ফিলিংস আছে বা কনসার্ন আছে এনভায়রনমেন্টের উপর, বর্তমান টেকনোলজির সাথে বা বর্তমান মডার্ন টেকনোলজির সাথে তোমার এনভায়রনমেন্টকে কিভাবে ব্যালেন্স করে বাঁচিয়ে রাখবো বা প্রোটেক্ট করবো বা ইমপ্রুভ করবো, তো সমস্ত জিনিসটা অ্যাটিটিউডের মধ্যে পড়ে। স্কিল মানে হচ্ছে যে তুমি কিভাবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বা সোশ্যাল গ্রুপ কি করে একটা এনভায়রনমেন্ট প্রবলেমকে সলভ করবে, সেই উপর যে স্কিলটা বা জানা দরকার, যে সেই টেকনিকটা জানা দরকার। ধরো এখন আমাদের বরফ গলতে শুরু করেছে, তো বরফ যাতে গলাটা কমে যায়, বা যেটা আমাদের নর্থ পোল সাউথ পোল ধীরে ধীরে বরফ গলছে, যেখানে আমাদের এনভায়রনমেন্টের উপর প্রবলেম আসতে পারে, তো সেই বরফ গলার সমস্যাটা কিভাবে রোধ করা যায়, তো সেটার উপর একটা কনসার্ন থাকা দরকার, সেটা স্কিল থাকা দরকার। এই চারটে অবজেক্টিভ, এবং এই অবজেক্টিভ গুলো নিয়েই আমাদের হায়ার এডুকেশনের এই পার্টে ছিল এনভায়রনমেন্ট। তার সাথে সাথে এনভায়রনমেন্ট ক্লাস তো ডিটেলসে করিয়েছি। তো এই অবধি শুনতে বা অসুবিধা কোথাও বুঝতে যদি কারো থাকে তো আমাকে জানাও, আমি আবার রিপিট করে দেবো সেই জায়গাটা। তারপরে আমি আজকে যে মেইন ক্লাস, যেটা আগের দিনে পুরোপুরি করানো হয়নি,
তো সেটা করাবো। এত দূর অবধি যদি কারো শুনতে অসুবিধা হয় কিংবা বুঝতে পারেনি বা মিস করে গেছে, সে জেনে নিতে পারো যতটুকু পড়ালো এনভায়রনমেন্ট পর্যন্ত। তোমরা প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এই অবধি যেটা পড়ালাম তার অবধি কোনো 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 কোশ্চেন বা কোনো কিছু জানার আছে কারো? যেটা এখনো পরে হচ্ছে গভর্নেন্স পলিটিও বলতে পারো, যা কিছু সমস্ত জিনিসটাই আমাদের কনস্টিটিউশনের পার্টের মধ্যে আছে। এখানে দেখো কনস্টিটিউশনে যতগুলো আমাদের আর্টিকেল আছে তার কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে তার একটা স্ট্রাকচার করে দিয়েছি আমি। স্ট্রাকচারটা অবভিয়াসলি নোট করে রাখবে বা মনে রাখবে, কারণ জিজ্ঞাসাই করতে পারে কোন স্ট্রাকচার থেকে কোনটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল, সিটিজেনশিপ কোন আর্টিকেলের মধ্যে পড়ে, কিংবা স্টেট ইউনিয়ন এন্ড কনকারেন্ট লিস্ট যেসব আমি বলছিলাম আমাদের এডুকেশন সেক্টরে, সেটা কোন আর্টিকেলের মধ্যে পড়ে। ঠিক আছে, তারপরে দেখো ফাইন্যান্স, প্রপার্টি এন্ড কন্ট্রাক্ট সুইটস এগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ে, ট্রেড এন্ড কমার্স কোনটার মধ্যে পড়ে। এই আর্টিকেল গুলো অবশ্যই নোট করে রাখা দরকার, সেই জন্য আমি একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছি, সেটাকে অবশ্যই মনে রাখতে হবে, এটাকে কেউ বাদ দিলে হবে না। এটা রোজ দেখবে তাহলে মনে থাকবে, নতুন করে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, রোজ দেখলেই এটাকে মনে থাকবে। তো দেখো গভর্নেন্স, পলিসি বা পলিটি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, তো সমস্ত জিনিসটা আজকে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেবে। কনস্টিটিউশনের পার্ট, নতুন পার্ট, বা যারা পড়েছো তারা তো জানোই, কিংবা যারা এখানে ক্লাসে আছে প্রত্যেকের কাছে এই ব্যাপারটা নতুন, তো একটু ভালো করে প্রত্যেকে আশা করি বুঝে নেবে। যদি কোথাও শুনতে অসুবিধা হয় দেন এন্ড দেন রেসপন্স করবে যে এটা আমি এই জায়গাটা শুনতে পাইনি বা আমি বুঝতে পারিনি। তো দেখো গভর্নেন্স, পলিসি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, তো আমরা জানো আমাদের দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে আমাদের সেন্ট্রালের স্ট্রাকচার আর একটা স্টেটের স্ট্রাকচার, দুজনেরই কনসেপ্ট প্রায় ইকুয়াল, কিন্তু সেন্ট্রাল মোর পাওয়ার বা মোর আরো বেশি ক্ষমতা অধিকার করে থাকে, তার হাতে ডিফেন্স সেক্টর আছে, অর্থাৎ দেশের সিকিউরিটি আছে তার হাতে, বা অন্যান্য জিনিস দিয়ে একটা স্টেটকে সে যে কোনো ভাবে দাবিয়ে রাখতে পারে। তো সমস্ত জিনিসটা সেন্ট্রাল একটা ফুল পাওয়ারফুল বডি হিসেবে কাজ করে, স্টেটেরও পাওয়ার আছে কিন্তু সেন্ট্রালের মতো অতটা নয়। তো এটা একটা কনস্টিটিউশনাল ফাংশন, এটাকে বুঝতে হবে যে কিভাবে স্টেটকে পাওয়ার দেওয়া হয়েছে, কিভাবে সেন্ট্রালকে পাওয়ার দেওয়া হয়েছে, স্ট্রাকচারটা কি, আর সেটা আমাদের দেশে প্রিএমএল গুলো কি কি আছে। তো সমস্ত জিনিসটা আজকে ক্লাসটাতে বুঝে নেব, যে কিভাবে আমাদের একটা গভর্নমেন্ট চলে, কি করে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে, তো সমস্ত জিনিসটা আমরা বুঝে নেব। তো দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ আ সুপ্রিম ল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দেশের কনস্টিটিউশন হচ্ছে একটা সুপ্রিম ল, মেজর একদম বড় ফাংশন একটা হচ্ছে, যেটা ধরে থাকে, যেটা ধারণ করে দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে, সেটাকেই আমাদের কনস্টিটিউশনকেই বলা হয়। It's lay down framework defining fundamental political principle, established the structure, procedures, power and duties of government institution, and set out fundamental rights, directive principle and duties of citizens. তো দেখো কনস্টিটিউশনে শুধুমাত্র গভর্নমেন্টের ডিউটির কথা বলা হয়নি, অর্থাৎ গভর্নমেন্টের দায়িত্বের কথা বলা হয়নি, তার সাথে সাথে কাজের দায়িত্বের কথা বলা হয়েছে, একটা সিটিজেনশিপেরও বা সিটিজেন অর্থাৎ নাগরিকের দায়িত্বের কথাও বলা হয়েছে। তো শুধুমাত্র গভর্নমেন্টই যে সব কাজ করবে, সিটিজেন কিছু করবে না দেশের জন্য, সেটা কিন্তু নয়। অধিকার দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে, গভর্নমেন্টকে অবশ্যই কন্ট্রোলিং পাওয়ার দিয়েছে, কিন্তু সিটিজেনেরও অনেক রাইটস আছে, সিটিজেনেরও অনেক কিছু অধিকার আছে নাগরিক হয়ে। তো সেটাও আমরা আজকের ক্লাসেতে বুঝে নেব। তো দেখো এরপরে দেখো একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট কনস্টিটিউশন বা লংগেস্ট রিটেন কনস্টিটিউশন, মানে অনেক দীর্ঘ। কেন বলছি, আমরা যখন কনস্টিটিউশন বানাই, যখন আমাদের ব্রিটিশ
যে শাসন সেটা থেকে মুক্ত হই, তখন আমরা বিভিন্ন দেশের তার আগে থেকেই 2-3 বছর আগে থেকে আমরা বিভিন্ন দেশের যে সমস্ত বেস্ট আইন কানুনগুলো ছিল সেগুলো আমরা আমাদের কনস্টিটিউশনে এনে জড়ো করেছি। সেটা আমরা ইউকে থেকেও নিয়েছি, ইউএসএ থেকেও নিয়েছি, ডেনমার্ক থেকেও নিয়েছি। তো বিভিন্ন দেশের ভালো ভালো নিয়ম কানুন সমস্ত জিনিসটা আমাদের এই কনস্টিটিউশনে এসে অ্যাড করেছি। অর্থাৎ সবকিছু মিলিয়ে তৈরি করা একটা জিনিস অবশ্যই বড় হবে। তার সাথে সাথে দেশে যখন সমস্যা দেখা দিয়েছে কোনো একটা আইনকে নিয়ে, কোনো একটা লকে নিয়ে, তখন সেটার মধ্যে আবার আমরা চেঞ্জেস করেছি, অ্যামেন্ড করেছি। যেটা আমি আগে ক্লাসে বলেছিলাম অ্যামেন্ডমেন্ট কি জিনিসটা সেটা বুঝিয়েছিলাম, তো অ্যামেন্ড করে দিয়েছি সেটাতে। তো সমস্ত কিছু করে আজকের আমাদের কনস্টিটিউশন কিন্তু লংগেস্ট কনস্টিটিউশন, বা এটা একটা দীর্ঘ কনস্টিটিউশন। তো এটা আমাদের দেশকে সভারেন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা একটা বলে। আচ্ছা, একটা কোনো কনস্টিটিউশন বানাতে গেলে একটা চেয়ারম্যানশিপ দরকার হয়, যে ড্রাফট করে। ড্রাফটিং মানে হচ্ছে কোনো কিছুর একটা খসড়া তৈরি করা। যেমন তুমি তোমার বন্ধুকে চিঠি লিখবে, চিঠির মধ্যে কি কি ইনফরমেশন দেবে, বা কোনো ইনস্টিটিউশনকে লিভ অ্যাপ্লিকেশন লিখবে, লিভ অ্যাপ্লিকেশন লেখার সময় তুমি কি কি কারণ দেখাবে, সমস্তটা কিন্তু একটা আমরা মনে মনে খসড়া তৈরি করে নিই যে এই কথাগুলো আমার চিঠিতে থাকা দরকার। তেমন কনস্টিটিউশন তৈরি করার সময় একেবারেই পুরোপুরি যে এখন কনস্টিটিউশনের বুক দেখো সেটা তৈরি হয়নি, তার আগে খসড়া তৈরি হয়েছে। বিভিন্ন দেশের আইন কানুনকে নিয়ে এসেছে, অ্যাড করেছে, তার মধ্যে যেটা ভালো লেগেছে সেটাকে নিয়েছে, সেটা বাকি যেগুলো আছে সেগুলোকে অমিট করে দিয়েছে, সরিয়ে দিয়েছে, বা শব্দের মধ্যে পরিবর্তন করতে হয়েছে। এক একটা শব্দ এক একটা মানে দাঁড় করায়, বা এক একটা বস্তুকে বিভিন্ন কনসেপ্ট দেয়। তো শব্দের যে চয়ন সেটাও কিন্তু একটা বড় দরকার। তো যার চেয়ারম্যানশিপে এই ব্যাপারটা করা হয়েছিল তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি সমস্ত ব্যাপারটার এই কমিটির হেড ছিলেন। তো ড্রাফটিং কমিটির হেড থাকার জন্য বি.আর. আম্বেদকরকে কনস্টিটিউশনের চিফ আর্কিটেক্ট বলা হয়। অর্থাৎ যিনি একটা কোনো আর্কিটেকচার যখন তৈরি হয়, একটা বিল্ডিং তৈরি হয়, তো যার চিফ দায়িত্ব থাকে সে চিফ ইঞ্জিনিয়ার বলা হয় তাকে, বা আর্কিটেকচার বলা হয়। তার দায়িত্বে সমস্ত কিছু কনস্ট্রাকশনটা হয়, কিরকম বিল্ডিং এর মডেল তৈরি হবে, কিরকম ভাবে সমস্ত স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক তৈরি হবে। তো সেরকমই কনস্টিটিউশন একটা, ধরে নাও একটা বিল্ডিং এর মতো, যেটা একটা দেশের একটা নিব বা বলতে পারো শিকড়। তো সেই শিকড়কে ধরে রাখার জন্য যে আর্কিটেকচার কাজ করেছিলেন তিনি হচ্ছেন তাপস। হ্যাঁ স্যার বলুন। স্যার শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছিল তো? না স্যার, প্রবলেম হয়েছিল। শুনতে পা প্রত্যেকের সমস্যা হচ্ছিল। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছিল না। স্যার শোনা যাচ্ছে না। কোনখান থেকে মিস করে গেছো, কোনখান থেকে শোনা যাচ্ছিল না? আর্কিটেকচার বলছিলেন ওখান থেকে। আচ্ছা দেখো, আর্কিটেকচারের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর যিনি ছিলেন তিনি হচ্ছেন একজন কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির হেড ছিল। কমিটিটা মিন্স আমি ড্রাফটিং কমিটি যেটা বোঝালাম সেটা হচ্ছে যে একটা কোনো তুমি চিঠি লিখছো কিংবা লিভ অ্যাপ্লিকেশন লিখছো, সেখানে একটা তোমার মনে মনে একটা স্ট্রাকচার তৈরি করে নাও, খসড়া তৈরি করে নাও যে লিভ অ্যাপ্লিকেশনে কোন জিনিসটা রাখবো, কোন জিনিসটা বাদ দেবো। সেরকমই কনস্টিটিউশনে অনেক ভাষা চয়ন করতে হয়, অনেক শব্দের মধ্যে পার্থক্য হয়ে যায়। সেই ভাষা চয়নের জন্য বি.আর. আম্বেদকর হেড ছিলেন, তিনি এই ব্যাপারগুলোকে লক্ষ্য নজর করতেন, বা কমিটির হেড ছিলেন। তো সেই জন্য তাকে চিফ আর্কিটেকচার বলা হয়। এই কারণে বলা হয় একটা বিল্ডিং তৈরি করতে কনস্টিটিউশন তো আমাদের দেশের ভিত্তি, অর্থাৎ ভিত বলতে পারো। যেরকমই যদি কনস্টিটিউশনকে ভিত বা ভিত্তি ধরা হয়, তো সেরকমই ব্যাপারে যে একজন আর্কিটেকচার তার স্ট্রাকচার তৈরি করে, তেমনি কনস্টিটিউশনের একটা স্ট্রাকচার তৈরি করতে বি.আর. আম্বেদকরের বড় ভূমিকা আছে। সেই জন্য তাকে ড্রাফটিং কমিটির হেড
প্লাস চিফ আর্কিটেক্ট বলা হয়ে থাকে। এটাই ব্যাপার, এখান থেকে আর নতুন কিছু নেই, ব্যাপারটা এটাই ছিল, এটাই বোঝানো ছিল। তো নেক্সট দেখো, এই যে কনস্টিটিউশনটা এর স্ট্রাকচার হচ্ছে, আমাদের যখন দেশের কনস্টিটিউশন তৈরি হয় সেটা কবে নেওয়া হয়েছে সেটাকে নিয়ে ডিসকাশন করি, আর তার আগে কি আইন চলতো সেটা নিয়েও ডিসকাশন করি। তো এই যে স্ট্রাকচারের উপরে যে লাইনটা লেখা আছে, তোমরা যদি লক্ষ্য করো, দেখো লেখা আছে যে আমাদের দেশের কনস্টিটিউশন 26 নভেম্বর 1949 অ্যাসেম্বলিতে আসে। তাহলে তার আগে আমাদের 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেছে। তাহলে 1947 সাল থেকে 1949 এই সময়টা তাহলে আমাদের দেশ কিভাবে চলতো, কিভাবে শাসন হতো? তো তখন দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ 1935 সালে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট ছিল, সেই আইনটাকে ফলো করা হতো। অর্থাৎ ব্রিটিশ সময়ের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই সময় আইনটা এসেছিল, সেই আইনকে ফলো করে আমরা 1949 সাল যতক্ষণ না কনস্টিটিউশন পুরোপুরি লেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আইনকে ফলো করে চলতে হতো। তারপরে 1949 সালে 26 নভেম্বর আমাদের যে লোকসভা প্লাস বিধানসভা আছে সেখানে এই জিনিসগুলো, এই কনস্টিটিউশনটাকে আনা হয়, সরি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে, সেখানে ভোটিং হয়, তারপরে আমাদের স্টেট টু স্টেট বিধানসভাতে যায়। এবং এই যে কনস্টিটিউশনটা যেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি 26 জানুয়ারি 1950, সেই জন্য আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে 26 জানুয়ারি পালন করি। 1950 সাল থেকে এই কনস্টিটিউশন আমাদের দেশেতে লাগু হয়ে যায়। কবে না 26 জানুয়ারি। সেই জন্য আমরা প্রজাতন্ত্র দিবস অর্থাৎ নাগরিক দিবস, যেটা আমাদের প্রজা, আমরা যে নাগরিক, সেই দিবস হিসাবে পালন করি কনস্টিটিউশনের 26 জানুয়ারি 1950। এই জায়গাটাই শুধুমাত্র লেখা আছে, এই ব্যাপারটা এটাই ছিল যে কবে আমাদের কনস্টিটিউশন নেওয়া হয়। তোমাদের কনফিউশন আসতে পারে দুটো ডেটের মধ্যে, 26 নভেম্বর 1949 এবং 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 কনস্টিটিউশন দেশেতে চালু হয়, আর 26 নভেম্বর 1949 কনস্টিটিউশন লেখা হওয়ার পর অ্যাসেম্বলিতে সহমতের জন্য যায়। অর্থাৎ অ্যাসেম্বলি আমাদের যে ছিল, অর্থাৎ আমাদের যে লোকসভা কিংবা রাজ্যসভা, সেখানে এটাকে পাস হতে যায়, দেশেতে একটা নতুন কনস্টিটিউশন আসছে সেটা রায় অভিমত নেওয়ার জন্য যায়। তো ব্যাপারটা ছিল এইটা। আশা করি এখানটা সব থেকে বুঝতে পেরেছো। কোশ্চেন এখান থেকে দিতে পারে যে কনস্টিটিউশন কবে থেকে চালু হয়, কবে থেকে লাগু হয়, সেটা অ্যান্সার হবে 26 জানুয়ারি 1950। এটাকে মনে রাখবে। নেক্সট দেখো হচ্ছে স্ট্রাকচার, আমাদের কনস্টিটিউশনটা কি রকম ভাবে লিখিত আছে বা তার স্ট্রাকচারটা কি। এই যে বললাম যে কনস্টিটিউশন একটা ভিত, দেশের ভিত, তো ভিতটা কি রকম ভাবে গঠন করা হয়েছিল সেটা পড়ে নেব। তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ কি না বলো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। যদি শুনতে পাও ভালোভাবে তাহলে বলো, নালে আবার একটু ওয়েট করে আবার বলবো, রেসপন্স করো একজন কেউ যে শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। ওকে, তো দেখো স্ট্রাকচারটা একটুখানি বলি। আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট কনস্টিটিউশন তোমরা তো একটু আগে পড়লে, এর মধ্যে 395 আর্টিকেল আছে, যেটা ডিসকাশন আমি এই যে ছক বানিয়ে দিচ্ছি সেখানে করা আছে, বুঝিয়ে দেবো কিরকম কি আর্টিকেল কি কথা বলেছে। সেখানে 395টা আর্টিকেল আছে, বর্তমানে এর সংখ্যা বেড়ে গেছে, বর্তমানে আর 395 নেই, কিন্তু যখন কনস্টিটিউশন লেখা হয়েছিল তখন 395 আর্টিকেল ছিল, আর তার 22টা পার্ট ছিল, 8টা শিডিউল ছিল। পার্ট আর শিডিউল আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো ধীরে ধীরে যখন আমরা নিচের দিকে পড়তে থাকবো, কিন্তু বুঝে নাও যে 395 আর্টিকেলের মধ্যে অনেক কিছু ডিসকাশন করা আছে, সেটার ব্যাপারে আমরা বলবো। তার সঙ্গে দেখো কত ওয়ার্ড লেখা আছে, অর্থাৎ কনস্টিটিউশনটা কতগুলো শব্দ নিয়ে, তোমাদের বললাম যে শব্দের চয়নটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, তো শব্দ চয়নটা খুবই দরকার। কোনো একটা পার্সোনাল ধর্মকে হার্ট করছে কিনা কোনো ল, সেটাও একটা দেখা দরকার। বা মেয়েদের অধিকার, ছেলেদের অধিকার, সিটিজেনদের অধিকার কোনো শব্দের মধ্যে এমন ভাবে বিকৃত না করে দেয়। যেমন কেউ যদি কারো বাড়িতে আইনজীবী থাকে, তারা নিশ্চয়ই জানবে যে আইনজ্ঞ যারা হয়, আইনজীবী যারা হয়, তারা শব্দকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে করে। শব্দের খেলাতেই তারা একটা কেসকে জেতে বা হেরে যায়।
অর্থাৎ যেখানে কোনো একটা কেসের বা কোনো একটা ঘটনার ইনভেস্টিগেশনের শব্দের মধ্যে যদি কোনো হেরফের হয়ে যায়, তো সেই শব্দটার জন্যই কেসের অনেক জেদ হার নির্ভর করে। আর আইনজ্ঞ যারা হয় সেই শব্দগুলোকেই তুলে তুলে সেগুলোকে নিয়ে লড়াই করে। সেরকম কনস্টিটিউশনে আমাদের অনেক শব্দ আছে যেগুলো নিয়ে ধর্মের ওপর আঘাত আনে বা ধর্মের ওপর সমস্যা তৈরি করে, বা সেরকম শব্দ না যোগ করা যাতে কনস্টিটিউশনে মানুষের কোনো সমস্যা হয় বা সিটিজেনের অধিকারের না কোনো সমস্যা হয়। তো সেই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখা হয়েছিল, তবু কিছু কিছু ভুল ছিল যেগুলোকে পরবর্তীকালে সংশোধনও করা হয়েছে। তো প্রথম যে শব্দ যতগুলো ছিল তার সংখ্যা ছিল তোমার 1,45,000-এর মতো। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সেকেন্ড লার্জেস্ট অ্যাক্টিভ কনস্টিটিউশন। ফার্স্ট লার্জেস্ট কোন একটা দেশের আছে, সেটা মনে হচ্ছে ইউকে কিংবা ইউএস এরও হতে পারে, যেহেতু তারা পুরনো গণতন্ত্রের দেশ। আমার ঠিক জানা নেই, আমি জেনে যদি কারো ইন্টারেস্ট থাকে আমি জেনে বলে দেবো যে ফার্স্ট লার্জেস্ট কোন কনস্টিটিউশন আছে। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো দেখো এর সাথে সাথে সেপ্টেম্বর 2012 পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে 25টা পার্ট হয়েছে। এই যে বললাম 395 আর্টিকেল, তার সংখ্যা বেড়ে দাঁড়িয়ে গেছে 448টা আর্টিকেল, 12টা শিডিউল, 5টা অ্যাপেন্ডিক্স এবং 101টা অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ দেখো দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2012 পর্যন্ত 101খানা পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট যেখানেই পড়বে সেটা মানেই হচ্ছে সংশোধন। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কনস্টিটিউশন। আর তারপরে দেখো দ্য লেটেস্ট হুইচ কেম ইনটু 8 সেপ্টেম্বর, সরি এই রিপোর্টটা ছিল 8 সেপ্টেম্বর 2016 পর্যন্ত। যে রিপোর্টটা এখন বললাম যে 25টা পার্ট, 448টা আর্টিকেল, 12টা শিডিউল, 5টা অ্যাপেন্ডিক্স এন্ড 101টা অ্যামেন্ডমেন্ট, এই রিপোর্টটা 2016 পর্যন্ত, 16 পর্যন্ত আপডেট। তো এই হলো ব্যাপার। কনস্টিটিউশনের স্ট্রাকচার বুঝিয়ে দিলাম যে কনস্টিটিউশনটা কিরকম, তার ভিতটা কিরকম। এরপরে দেখো প্রিএম্বল। প্রিএম্বল মানে ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরো তোমরা বিয়ে বাড়ি খেতে গেছো, বিয়ে বাড়ি যাওয়ার আগে তোমাদের কাছে মেনু কার্ড আছে, অর্থাৎ আজকের ডিনারে তোমরা কি কি খাচ্ছ তার একটা মেনু কার্ড চলে আসে। সেখানে তোমরা দেখতে পাও মাটন আছে না চিকেন আছে নাকি স্টার্টারে কি আছে, সমস্ত জিনিসটা তোমরা কি কি দেখতে পাও। তো বিয়ে বাড়ির মেনু কার্ড একটা কনস্টিটিউশনের প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের মেনু কার্ড। অর্থাৎ কনস্টিটিউশনের মেন কোর্সে যাওয়ার আগে প্রিএম্বল পড়লেই কনস্টিটিউশন সম্পর্কে একটা ছোট মোটো বেসিক কনসেপ্ট চলে আসে। তো সেইটাই হলো প্রিএম্বল। প্রিএম্বল যেটা আমরা অনেক সময় অনেক বুকসের শুরুর দিকে দেখতে পাই। প্রত্যেকের যদি কোনো নতুন বই থাকে দেখবে কনস্টিটিউশনের একটা প্রিএম্বলের অংশ তোমাদের বুকসের সামনে দেওয়া আছে। সেখানে যা কিছু বলা আছে সেই সেই শব্দগুলোই আমার এখানে লেখাতে লেখা আছে, ইংলিশে লেখা আছে অবভিয়াসলি, তোমরা দেখে নিতে পারো। সেখানে লেখা থাকবে সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিকান, পলিটি, এইগুলো সমস্ত শব্দগুলো, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোই প্রিএম্বলে ওখানে বলা আছে। এই প্রিএম্বল মানে হচ্ছে একটা যে কোনো কিছুর যে কোনো বড় অংশে তার একটা বেসিক কনসেপ্টকে বলে দেয় কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে। তো সেই মুখবন্ধ বলা হয় থাকে প্রিএম্বলকে। বা কোন একটা নতুন বই পড়তে গেলে দেখবে তার একটা বইয়ের সম্পর্কে ছোটখাটো ডেসক্রিপশন দেওয়া থাকে, তার লেখার হিস্ট্রি দেওয়া থাকে, অর্থাৎ কেন বইটা লিখলো রাইটার। তো সেই রকমই কনস্টিটিউশন কেন লেখা হলো তার একটা মুখবন্ধ বা দেশের কনস্টিটিউশনের কি কি গুরুত্ব দেওয়া আছে এই বইটাতে বা কনস্টিটিউশনের ভিত্তিতে, তো সেই সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এটারও একটা অ্যামেন্ডমেন্ট করতে হয়েছিল, 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976। এই যে মুখবন্ধ বা মেনু কার্ডের মধ্যে অনেক সময় ভুল থাকে। আমরা জানি যে হয়তো কোনো মেনু কার্ডে লেখা আছে চিলি চিকেন, আসবে আসে যে শুধু চিকেন। তো এরকম ব্যাপারগুলো মেনু কার্ডে ভুল ছাপানো হয়ে যায়। তো এরকমই কনস্টিটিউশন লিখতে গিয়ে ভুল হয়েছিল পিএমএল এ, তো তাকেও অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। 42 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976, এটাকে মনে রাখতে হবে এই ডেটটাকে। তো প্রিএমএল ব্যাপারে বুঝিয়ে দিলাম প্রিএমএলটা কি। এবার মেন পার্টে আসি, যেটা হচ্ছে কনস্টিটিউশনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই অবধি বোঝার পর যদি কারো কনস্টিটিউশন সম্পর্কে আর কিছু বলতে থাকো বা জানার থাকে কোশ্চেন করতে পারো, বা শুনতে না পেলেও জিজ্ঞেস করে নিতে পারো যে জায়গাটা স্যার একবার বলে দিন। স্যার 5 অ্যাপেন্ডিক্সেস ডেটটা করার কত? কথা। একজন বলো কেউ।
প্রথমে তাপস বলো কি বলছিলে? স্যার বলছি 5 অ্যাপেন্ডিসেস আছে বলছেন না, ওই অ্যাপেন্ডিসেস কথাটার অর্থ কি? আচ্ছা ঠিক আছে, বোঝানো হবে। আর তারপর আরেকজন কি ডেটটা বলছিলে? কথা বললেন, পিএমএল এর কোনটা যে ডেটটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল কনস্টিটিউশনের পিএম? ওই তো লেখা আছে, দেখো তোমার ওখানে যে 1976 42 অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 101টা তোমরা পড়লে যে 101টা 2016 সাল পর্যন্ত চেঞ্জেস করা হয়েছিল, সেটা দেখো লেখা আছে 42তম চেঞ্জেস এর সময় আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পিএমএল কে চেঞ্জ করতে হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার স্ট্রাকচারটা যদি অ্যাপেন্ডিক্স এর কথা অত হচ্ছে, তারপর সেটা আছে দেখো তোমাদের শরীরে অ্যাপেন্ডিক্স আছে। স্ট্রাকচারটা বলতে ওই যেটা আগে যে আমি পড়ালাম যেখানটা, আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাপসের কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই। দেখো তারপর অ্যাপেন্ডিক্স এর তোমার শরীরে একটা অ্যাপেন্ডিক্স আছে যেটা তোমার কাজে লাগে না, সেটা হচ্ছে তোমাদের বৃহদন্ত যদি তোমরা পড়ে থাকো সেখানে আছে, যাই বলে না অনেক সময় অ্যাপেন্ডিক্স এর প্রবলেম হচ্ছে, সেটা একটা কোনো ফাংশন নয়, আমাদের শরীরের প্রয়োজন নেই, অথচ তাতে যদি কোনো খাদ্যকণা বা কোনো সমস্যা আছে সেটা থেকে আমাদের শরীরে একটা বড় প্রবলেম আছে। অ্যাপেন্ডিক্স মানে একটা কোনো একটা যদি অংশ, যে অংশটা মনে হচ্ছে থাকারও প্রয়োজন নেই, অথচ না থাকলেও সমস্যা আসতে পারে একটা বড় বৃহৎ ধরনের, সেরকমই কিছু কিছু নতুন যেগুলো মনে হচ্ছে না আর্টিকেল হওয়া দরকার, অথচ এটা একটা থাকা প্রয়োজন এই কনস্টিটিউশনের মধ্যে, যাতে লোককে দেখানো যায়। যেমন রুল, ওই যে বলে না যে আমাদের হেলমেট পরতেই হবে বাধ্যতামূলক, ঠিক আছে, এটা একটা রুল আছে, কিন্তু হেলমেট পরার সময় হেলমেটের যে বেল্টটা আছে সেটা লাগাতে হবে, সেই রুলটা কিন্তু কোথাও লেখা থাকে না। অর্থাৎ হেলমেট পরে তুমি যদি হেলমেটের বেল্টটা না লাগিয়ে রাখো, হেলমেট যদি খুলে যায় কোনো কারণে তুমি পড়ে গিয়ে, তো তোমার মাথাতে সেই চোটই লাগবে। তাহলে হেলমেটের সাথে হেলমেটের কোয়ালিটিটা কিরকম হবে, যেমন আমাদের একটা রুল থাকা দরকার, সেরকমই অ্যাপেন্ডিক্স হচ্ছে সেরকমই জিনিস, যেটা হচ্ছে যে রুলগুলোকে মনে হয় না প্রয়োজন আছে কিন্তু তবু থাকা দরকার, যাতে কেউ বলে যে এই রুলটা তো পুরোপুরি লেখা নেই। তো সেরকমই অ্যাপেন্ডিক্সকেও লেখা থাকে সেখানে রুলের কোনো একটা অংশ যেটাতে গুরুত্ব দিয়ে অর্থাৎ বেশি নজর দিয়ে লেখা হয়, সেগুলোকে আমরা অ্যাপেন্ডিক্স বলে থাকি। আশা করি তারপর বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। স্যার অ্যামেন্ডমেন্টটা কি জিনিস স্যার? আর কারো কোনো কোশ্চেন এই অবধি? হ্যালো স্যার। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ শুনতে পেয়েছি পায়েল, আচ্ছা। শুনতে পেয়েছি। তুমি অ্যামেন্ডমেন্ট সম্পর্কে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। তো দেখো অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে কোনো সংশোধন, অ্যামেন্ডমেন্ট শব্দটার অর্থ হচ্ছে সংশোধন করা। যেমন বললাম যে বিয়ে বাড়ি খেতে গেছো, মেনু কার্ডে আসার কথা ছিল চিলি চিকেন, এসেছে শুধু চিকেনের তরকারি, তো সেইটারে মেনু কার্ডে কিন্তু চেঞ্জেস করা হয়নি। অর্থাৎ যারা শুরু থেকে বসে বসে ভাবছে, শুরু থেকে খেয়ে দিয়ে যাচ্ছে, যখন চিকেন আসার সময় হলো দেখলো শুধু চিকেন পেয়েছে, চিলি চিকেন পাইনি। তো এটাতে কি হয়, দেশের আইন কানুনের উপর সমস্যা আসতে পারে, তেমনই কনস্টিটিউশনে আইন কানুনের উপর সমস্যা আসতে পারে। যেমন বিয়ে বাড়িতে ঝামেলা লেগে যেতে পারে, চিলি চিকেন বলে যদি না আমাকে শুধু চিকেন খাওয়া হয়, যেমন ঝামেলা লেগে যায়। সেরকমই কনস্টিটিউশনে কোনো শব্দের মধ্যে পরিবর্তন বা কোনো শব্দের মধ্যে সমস্যা হলে দেশের মধ্যে একটা কেস বা মামলা এই সমস্ত অনেক কিছু দেখা গেছে। তো অ্যামেন্ডমেন্ট কথা হচ্ছে কোনো কেসে যদি গভর্নমেন্ট হেরে গিয়ে থাকে বা কোনো আইন যদি তার নাগরিকের অধিকারকে ছিন্ন করে, তো সেখানে গভর্নমেন্ট কি করে, মেজরিটির সাথে ভোটিং পাস করে সেটাকে সংশোধন করে। অর্থাৎ কনস্টিটিউশনে লেখা কোনো শব্দ, কোনো ওয়ার্ড, কোনো রাইটস, কোনো কানুন যদি ভুল হয় বা ভুল থাকে, হতেই পারে একজন মানুষ বা কয়েকজন কমিটির দ্বারা তৈরি তখনকার 47 সালের সিচুয়েশনে, সেটা সেই সময়কে দেখে বর্তমান সিচুয়েশনের সমস্যার মধ্যে অনেক পার্থক্য রাখতে পারে। তো সেই চেঞ্জেস গুলোকে আনাকেই বলা হয় তাকে অ্যামেন্ডমেন্ট, সেটাকে সংশোধন করাকেই বলা হয় অ্যামেন্ডমেন্ট। বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। পায়েল, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো, বলছি স্যার 5 অ্যাপেন্ডিক্স মানে কি? অ্যাপেন্ডিক্স মানে কি? আমি অ্যাপেন্ডিক্স মানে বুঝিয়ে দিলাম যে একটা অংশ যেটাতে তোমার শোনা যাচ্ছে না স্যার। অ্যাপেন্ডিক্স না হচ্ছে তোমার এখানে হলো পার্ট বলতে পারো, আদার্স ওয়াইজ কিছু না। অ্যাপেন্ডিক্স ইজ অফ দ্য ওয়ান টাইপ অফ পার্ট, অংশ। শুনতে পেয়েছো পাপে, যেটা কোশ্চেনটা করলে?
ঠিক আছে। স্যার রুলের মধ্যে যে নিয়মগুলো থাকে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে আর নিয়মগুলো বেশি জোর দেওয়া হয়েছে সেগুলোকে অ্যাপেন্ডিক্স বলা হয়েছে, মানে ইম্পর্টেন্ট যেগুলো একটু সেগুলো হ্যাঁ, তাকে অ্যাপেন্ডিক্স ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি একটা কনসেপ্ট দিলাম হেলমেট পরার গল্পটা, যে হেলমেট পরতে হবে এটা রুল আছে, কিন্তু হেলমেট পরার সাথে সাথে তার বেল্টটাকেও লাগাতে হবে, সেটা কিন্তু রুলের মধ্যে থাকে না। তো কেউ যদি শুধু হেলমেট পরে বা হেলমেটের কোয়ালিটি খারাপ হয়, সে পড়ে গিয়ে যতটা হেলমেট থাকার জন্য চোট পাবে, কিন্তু রুলেতে একটা অংশের মধ্যে ওটাকে এক্সট্রা ভাবে বলা থাকে বা জোর দিয়ে বলা থাকে, সেটাকে অ্যাপেন্ডিক্সের অংশের মধ্যে রাখা হয়। বোঝা গেল? আচ্ছা স্যার, হ্যাঁ। স্যার স্ট্রাকচারটা একবার বলে দিন। আর কারো কোনো question? হ্যাঁ স্যার, ওখানে লেখা আছে না আচ্ছা, স্ট্রাকচার সেকেন্ড, বলছি আর হ্যাঁ স্যার স্ট্রাকচারে লেখা আছে না মেকিং ইট দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যাক্টিভ কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা তো মানে প্রথমে তো বলা আছে এটা লার্জেস্ট, এখানে কেন আবার সেকেন্ড লার্জেস্ট? দেখো, লার্জেস্ট নয়, লংগেস্ট লেখা আছে শুরুর দিকে, লম্বা দীর্ঘ। ঠিক আছে, যে সময় লেখা ছিল সেই সময় কিন্তু সেটা দীর্ঘ ছিল, বা বলতে পারো যে সময় লেখা ছিল সেটা কিন্তু হয়তো হাইয়েস্ট ছিল। পরবর্তীকালে অনেক দেশ আছে, তাদের মধ্যে পরিবর্তন করেছে, কনস্টিটিউশনের ওঠানামা চলতে থাকে, র্যাঙ্কিং এ ওঠানামা চলতে থাকে। যেমন ধরো আমেরিকা হচ্ছে সব থেকে পুরনো ডেমোক্রেসি, তাদের অনেক আইন নতুন ভাবে সংযোজিত হয়েছে বা পরিবর্তন হয়েছে। বা যদি ধরো নাম ব্রিটেন, অনেক পুরনো ডেমোক্রেসি, তাদেরও আইনের পরিবর্তন হয়েছে বা সংযোজন হয়েছে। তো যখন কোনো দেশের একটা সংখ্যাও যদি বেশি থাকে তার আর্টিকেলের মধ্যে, তার আইনের মধ্যে, তো সেটাকেই প্রথম ফার্স্ট হাইয়েস্ট লার্জেস্ট ধরা হবে, তারপর আমাদের দেশটাকে সেকেন্ড হাইয়েস্ট ধরা হবে। কিন্তু যখন লেখা ছিল তখন সেটা হাইয়েস্ট ছিল বা লংগেস্ট ছিল, দীর্ঘ ছিল। বোঝা গেল? 1947 সালে ওটাকে লংগেস্ট ছিল, প্রেজেন্ট ডেতে এটা সেকেন্ড হার্ডেস্ট বা সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশন অফ দা ওয়ার্ল্ড। বোঝা গেল? আর স্ট্রাকচার নিয়ে অনেকে জানতে চাইছো, স্ট্রাকচারটা শুনে নাও। আমাদের যখন প্রথম কনস্টিটিউশন লেখা হয়েছে, কনস্টিটিউশন লেখার সময় 395 আর্টিকেল ছিল, 395টা আর্টিকেল ছিল, যেটা বর্তমানে 2016 সাল অব্দি আর্টিকেল সংখ্যা দাঁড়িয়েছে 448। অর্থাৎ কোথাও যেখানে 395 তারপরে আবার সংযোজন হয়েছে, কনস্টিটিউশনের রাইটস এর পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো সবকিছু মিলিয়ে এখন 448, 12 শিডিউল, 5 অ্যাপেন্ডিক্স এন্ড 101 অ্যামেন্ডমেন্ট, এইগুলো হয়েছে বর্তমানে। স্ট্রাকচার যখন শুরুর দিকে ছিল সেটা হচ্ছে 395। হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না। It has a preamble to 25 parts with 448 articles, 12 schedule, 5 appendix and 101 amendment, the largest of which came into the force 8 September 2016। অর্থাৎ 8 সেপ্টেম্বর 2016 এর আপডেট পর্যন্ত যে যে সংখ্যাগুলো বললাম সেই সংখ্যাগুলো কনস্টিটিউশনে রয়েছে। এই ছিল স্ট্রাকচার। যদি এখান থেকে কারো কোশ্চেন থাকে করতে পারো। স্যার স্ট্রাকচার নিয়ে যা সমস্যা হয়েছে না বলো। স্যার বলছি যে এই যে 448টা আর্টিকেল, তারপরে 12টা শিডিউল, এই এত কিছু আমাদের মানে প্রত্যেকটা পুরো পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে? দেখো, নিচে যখন আমি স্ট্রাকচারটা বোঝাবো, যে ছকটা বোঝাবো, তখন আমি বলে দেবো সবগুলো, ঠিক আছে? দেখো নিচেতে লেখা আছে, ছক লেখা আছে, ওখানে যাই। এখনো অব্দি কনস্টিটিউশনের মেন বেসটা বোঝাচ্ছি তোমাদের, এখান থেকে যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। কারো কোনো কোশ্চেন এখান থেকে বেস বোঝার থেকে কোনো কিছু কোশ্চেন, আর যদি কোনো কিছু জানার থাকে জানো, তারপর কিন্তু আমি মেন স্ট্রাকচারে চলে যাব। যারা যারা কোশ্চেন করেছিল প্রত্যেকে তাদের অ্যান্সার পেয়ে গেছে আশা করি। তো নেক্সট দেখো, আমি যেটা আসছি সেটা হচ্ছে মেন স্ট্রাকচার, যেটা এতক্ষণ ধরে চর্চার বিষয় ছিল, যে কনস্টিটিউশনের পার্টস, যে স্যার বলছেন কি, আর্টিকেল কি, শিডিউল কি, সব জিনিসগুলো এখানে বলা আছে।
বলে দিচ্ছি অ্যাপেন্ডিক্স কি আছে সবকিছুই বলে দিচ্ছি, সবকিছু লেখা আছে, সবটা দেখলেই বুঝতে পারবে, পরপর সাজানো আছে। তোমার লেফট সাইড টু রাইট সাইড পড়বে, অর্থাৎ বাঁ দিক থেকে যাবে ডান দিকে গিয়ে শেষ করবে, এরকম ভাবে এটা স্ট্রাকচারটা বানানো আছে। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে যে আমাদের দেশ কিরকম ভাবে কত দূর পর্যন্ত বিস্তীর্ণ, এই যে দেশের মধ্যে কতগুলো রাজ্য আছে সেইগুলো নিয়ে আর্টিকেল তৈরি করা আছে। আর্টিকেল নাম্বার 1 to 4, 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে স্টেটের কিরকম জায়গা, রাজ্যের মানে স্টেট রাজ্যের কি ভাগ আছে, দেশ কতটা বিস্তীর্ণ, তার সমুদ্র তট কতটা, বা উত্তর ভাগে কতটা, দক্ষিণ ভাগে কতটা, রাজ্যের মধ্যে কোন কোন রাজ্যের সঙ্গে তার সীমানা কতটা, সমস্ত জিনিসটা বলা আছে এই ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ব্যাপারটা বুঝতে পেরেছো? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির মধ্যে আর্টিকেল নাম্বার 1 থেকে 4 এর মধ্যে ডিসকাশন করা আছে, অর্থাৎ আর্টিকেল 1 2 3 4 পড়ে যদি আমরা পড়ি, দেশের কতটা বিস্তীর্ণতা, দেশের মধ্যে রাজ্যের কতটা বিস্তীর্ণতা, কোন দেশ যদি আমাদের সঙ্গে কিভাবে যুক্ত হতে চায় সেটাও বলা আছে। যদি মনে করো পাকিস্তান আগে বলে যে আমি একা সামলাতে পারছি না, ভারতের সঙ্গে যুক্ত হতে চাই, সেটাও কিন্তু বলা আছে কিভাবে তাকে যুক্ত হতে হবে, এটাও ওখানে উল্লেখ করা আছে। যদি মনে করে ওয়েস্ট বেঙ্গল যে আমি আজকে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চাই, ভারতবর্ষের সঙ্গে থেকে আমার লাভ হচ্ছে না কিছু, ভারতবর্ষের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার লটাও ওখানে লেখা আছে কিভাবে সে বিচ্ছিন্ন হবে। যেহেতু এটা একটা জয়েন্ট ফ্যামিলির মতো, সংসারের মধ্যে বিচ্ছেদ থাকে যেমন আমাদের, তেমন দেশের মধ্যে রাজ্যের সঙ্গে রাজ্যেরও বিভাগ থাকে। একটা রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের জল নিয়ে সমস্যা থাকতে পারে, বা কোনো কিছু খনিজ পদার্থ নিয়ে সমস্যা থাকতে পারে। সেই বিবাদ মেটানোর জন্য যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট চায় রাজ্যকে আলাদা ভাগ করে দেবে, যেমন অনেক রাজ্যের ভাগ হচ্ছে, ঝাড়খণ্ড যেরকম তৈরি হচ্ছে, ছত্তিশগড় তৈরি হচ্ছে, তোমার অন্যান্য রাজ্যগুলো উত্তরপ্রদেশে উত্তরাখণ্ড তৈরি হচ্ছে। এই যে বিবাদটা, এই ভাগটা কিভাবে হবে সবকিছু কিন্তু 1 থেকে 4 এর মধ্যে বলা আছে। আশা করি প্রথমটা কিভাবে বোঝালাম বুঝতে পেরেছো, প্রতিটা শব্দের মধ্যেই সেই ভাগগুলো বলা আছে। এরপরে আমি পরপর বুঝিয়ে দিয়ে যাবো। যদি এটা বুঝতে কারো অসুবিধা হয় যে 1 থেকে 4 স্যার কি বললেন জেনে নিতে পারো। স্যার বলে দিন, আমি বলে দিন। বুঝতে অসুবিধা? হ্যাঁ একবার বলে দিন। বলে দিন স্যার। হ্যাঁ একবার বলে দেবো। এই যে দেখো 1 থেকে 4 লেখা আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এটা মানে হচ্ছে একটা রাজ্য, রাজ্যর সঙ্গে দেশ, এই দেশের কতটা জায়গা বা দেশ কতটা বিস্তীর্ণ সেটা নিয়ে বলা আছে। রাজ্য কতটা নিয়ে বিস্তীর্ণ, কোন কোন রাজ্য কতটা অংশ ভোগ করবে সেটাও বলা আছে। সাথে যদি মনে করো পাকিস্তান যদি বলে ভারতবর্ষের সঙ্গে আজকে যুক্ত হতে চাই, সেই যুক্ত হওয়ার কানুনটাও বা আইনটাও বলা আছে কি পদ্ধতিতে তারা যুক্ত হতে পারবে। যদি মনে করো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলকে কি কি ফলো করতে হবে স্টেপ, সেটাও ওখানে বলা আছে। রাজ্যের সঙ্গে রাজ্যের যে ঝগড়া ঝামেলা এই সমস্ত হতে পারে, যেমন আমরা সংসারে থাকার সময় জয়েন্ট ফ্যামিলিতে অনেক সময় ঝামেলা হয়, সেই ঝামেলা মেটায় কে, সেটা হচ্ছে আমাদের দাদু কিংবা ঠাকুমা, বড় যারা বয়োজ্যেষ্ঠ তারা ঝামেলা মেটায়। সেরকমই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে এখানে বড় বয়োজ্যেষ্ঠ বা প্রেসিডেন্ট বয়োজ্যেষ্ঠ দেশের মধ্যে, তারা সমস্যা মেটায়। কিভাবে মেটায়? রাজ্যের মধ্যে ভেঙে দিয়ে, অর্থাৎ ইউপি ছিল, ইউপির সঙ্গে উত্তরাখণ্ডের লোকেদের ঝামেলা ছিল, ভাষাগত বিবাদ ছিল। মহারাষ্ট্রের সঙ্গে রাজস্থান গুজরাটি লোকেদের ভাষাগত বিবাদ ছিল, দেখবে মহারাষ্ট্রকে আলাদা করে দিয়েছে, গুজরাটকে আলাদা করে দিয়েছে, রাজস্থানকে আলাদা করে দিয়েছে। আগে ওটা তোমার মুম্বাই প্রভিন্স ছিল, অর্থাৎ বম্বে প্রভিন্স ছিল, পুরো অনেকটা বড় জায়গা, ভাষা নিয়ে ঝামেলা হতো, ভাগ করে দিয়েছে। সবকিছু বলা আছে ওই 1 থেকে 4 এর মধ্যে। 1 2 3 4 নাম্বার আর্টিকেল পড়লেই সব পড়ে নিতে পারবে, কিভাবে কি ভাঙবে, কিভাবে কি গড়বে, কিভাবে কে যুক্ত হবে। যেমন সিকিম কিভাবে যুক্ত হয়েছে সেই লটা এই 1 থেকে 4 এর মধ্যে যেটা বলা আছে তার মাধ্যমে যুক্ত হয়েছে। আমাদের রাজ্য ছিল না আগে সিকিম, সিকিম পরবর্তীকালে যুক্ত হয়েছে, ঠিক আছে। সেই সিকিম কিভাবে যুক্ত হয়েছে, ইন্দিরা গান্ধীর সময় যুক্ত হয়েছে সিকিম, সিকিম নিজে নালে আগে স্বাধীন দেশ ছিল, সেখান থেকে কিভাবে যুক্ত হয়েছে সেটাও বলে দেওয়া আছে এখানে। তো সমস্তটাই এই ইউনিয়ন অ্যান্ড টেরিটরির মধ্যে বলা আছে 1 থেকে 4 নাম্বার আর্টিকেল। বুঝতে পেরেছো? যারা বললে আরেকবার বলে দিন স্যার, বুঝতে পেরেছো জায়গাটা? হ্যাঁ স্যার। তো এরপর
বাকিগুলো কিভাবে পড়ছি দেখে নাও, সেইটুকু শুধু ওয়ার্ডের ডেসক্রিপশন দেবো, তাহলেই বুঝে যাবে যে কি কি বলা থাকতে পারে। তো দেখো 5 নম্বর থেকে 11 নম্বর, 5 আর্টিকেল নাম্বার থেকে 11, এটাতে সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা আছে। তাহলে প্রথমে দেশ সম্পর্কে বল। স্যার শোনা যাচ্ছে না? স্যার শোনা মনে যাচ্ছে। করে তাপস বললো যে আমি ভোটে দাঁড়াবো, আমার একটা নতুন পার্টি করব, এই পার্টিতে আমি কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। স্যার এই জায়গাটা একটু প্রথম থেকে বলুন, কারণ শুনতে কেউ একজন রেসপন্স করো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আবার চলে গেল। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো দেখো সিটিজেনশিপের যেটা ব্যাপারটা সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 5 to 11, ঠিক আছে? এখানে নাগরিকদের মৌলিক অধিকার, তার দায়িত্ব, কর্তব্য, নাগরিকের রাইটস মানে কি কি অধিকার ভোগ করবে ভারতবর্ষে থাকার সঙ্গে সঙ্গে সেটা বলা আছে। কিংবা ধরো আমি আজকে ইন্ডিয়াতে আছি, আমি আমেরিকাতে কোনো জব পেলাম, 10 বছর আমেরিকাতে গিয়ে থাকলাম, আমেরিকান সরকার আমাকে নাগরিকত্ব দিয়ে দিল, তখন কিন্তু ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষ ডুয়েল সিটিজেনশিপ দেয় না। অর্থাৎ আমি একসময় ভারতবর্ষের নাগরিক ছিলাম, আমেরিকায় গিয়ে বসবাস করতে করতে আমেরিকার নাগরিক হয়ে গেছি, কিন্তু তখন ভারতবর্ষের কোনো অধিকার, কোনো কিছু যে ভোটিং অধিকার, যেটাকে মৌলিক অধিকারের মধ্যে সব থেকে বলা হয়, আমেরিকার নাগরিক হওয়ার পর থেকে ভারতবর্ষে গিয়ে আর ভোট দিতে পারবো না, তো আমার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো বলা আছে। কোনো যদি বেবি ভারতের প্লেনে জন্মগ্রহণ করে, তো সে তাহলে ভারতবর্ষের বা প্লেনে ধরো ব্রিটেন থেকে কোনো প্রেগনেন্ট ওমেন ফ্লাই করে আসছে ভারতের কোনো প্লেনে, তো সে ভারতের নাগরিকত্ব চাইলে নিতে পারে, যদি সেখানে প্লেনেতে তার বেবি হয়ে যায়, তো সে চাইলে নিতে পারে। এরকম অনেক আইন কানুন বলা আছে। তার সঙ্গে বলা আছে যেটা বলছিলাম, তখন কথার মধ্যে ডিস্টারবেন্স চলে এলো। যদি মনে করো তাপস আমাদের বলবে আমি ভোটে দাঁড়াবো, আমার একটা কি বলে দল তৈরি করব, নতুন দল, তো তাপস যদি 50 জনকে মানিয়ে নিতে পারে, যে আমাদের ক্লাসে যতজন 50 জন পড়ছে 50 জনকে রাজি করে নিতে পারে যে তাপসকে সাপোর্ট করতে হবে, তাপসই আমাদের লিডার, তাহলে কিন্তু সে ভোটে দাঁড়াতে পারে, একটা নতুন দল তৈরি করতে পারে। যে কোনো কিছু করার জন্য সিটিজেন কি কি করতে পারে সমস্তটাই এই আর্টিকেলে বলা আছে 5 থেকে 11। বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইলাম? কেউ একজন রেসপন্স করে যাও যে স্যার বোঝা গেছে, তারপরে একটা Yes, sir. আলোচনা করবো। হ্যাঁ স্যার তো Yes, sir. ফান্ডামেন্টাল রাইট। স্যার এটা কেমন ফান্ডামেন্টাল রাইটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটের যখন বলবো বুঝতে পারবে কি রকম আলাদা আছে এখান থেকে সিটিজেনশিপের রাইটের থেকে, ঠিক আছে? তো দেখো ফান্ডামেন্টাল রাইট যেটা বলছিলাম সেটা হচ্ছে 12 থেকে 35 নম্বর রাইটের মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যে সমস্ত অংশগুলো আছে সেটা হচ্ছে জমায়েত করা, কিংবা ধরো কোনো আন্দোলন করা, যেটা ধরো কোনো দেশের মধ্যে, যেমন কৃষক আন্দোলন চলছে, তো কৃষক আন্দোলনের মধ্যে এই যে ফান্ডামেন্টাল রাইটস, এখানে কৃষকদের যে একটা অধিকার, সেই অধিকার সম্পর্কে এখানে বলা থাকবে, বা এখানে কোনো নাগরিকের কতটা অধিকার থাকা দরকার, তারা জমায়েত করতে পারবে কিনা, তারা কোনো বিরুদ্ধচারণ করতে পারবে। এই যে যেমন আমাদের তেলের দাম বাড়ালেই মানুষজন রাস্তায় নেমে পড়ছে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। এই ফান্ডামেন্টাল রাইটস তখনই ক্যান্সেল হয়ে যায় যখন দেশে এমার্জেন্সি সিচুয়েশন চলে আসে। 3 ধরনের এমার্জেন্সি আছে, প্রত্যেকে শুনে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে একটা সেন্ট্রাল এমার্জেন্সি, যেটা ইন্দিরা গান্ধী অ্যাপ্লাই করেছিলেন। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে? তো 3 ধরনের এমার্জেন্সি কি কি ভাগ বুঝিয়ে দিই, যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইট ক্যান্সেল হয়ে যায়, মানে আমরা জমা হতে পারবো না, একসঙ্গে দুজনের বেশি ঘুরতে পারবো না, এই সমস্ত ব্যাপারগুলো যখন চলে আসে, সেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কিছু কিছু অংশ বাদ হয়ে যায়। তো সেটা হচ্ছে দেখো সেন্ট্রাল এমার্জেন্সি মানে গোটা দেশেতে কোনো অরাজকতা চালু হয়ে গেলে, অর্থাৎ ধরো আমাদের আর্মি
দেশটাকে দখল করে নিতে চাইছে। আমাদের আর্মির কাছে তো বন্দুক থাকে, সে যদি চায় মনে করে পার্লামেন্টে ঢুকে তারা একটা পার্লামেন্টে গুলি চালিয়ে দেশের পার্লামেন্টকে বা প্রেসিডেন্টকে তোমার গুলি চালিয়ে দিয়ে হত্যা করে তারা একটা দেশের প্রধান পদেতে গিয়ে বসতে পারে। তো আর্মি শাসন যেটাকে বলা হয়। তো যখন এরকম সিচুয়েশন তৈরি হয় সেটাকে একটা সেন্ট্রাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়, অর্থাৎ দেশের মধ্যে আইনের পতন হয়ে গেছে। বা স্টেটেও যদি এরকম হয়, যদি ধরো আমাদের মমতা ব্যানার্জি যিনি আছেন তার কথা পুলিশ আর শুনছে না, স্টেটের মধ্যে আইনে কানুন কিছু নেই, তখন রাজ্যপাল চাইলে এটাকে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিতে পারে। এরকম অনেকবার হয়েছে, পাঞ্জাবে তো স্টেট এমার্জেন্সি ক্লিয়ার হয়েছে ওখানে সমস্যা থাকার জন্য। ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত হয়নি, বা এটার পরিবেশ এখনো তৈরি হয়ে ওঠেনি। ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে দেশে যদি অর্থনীতি ভেঙে পড়ে সেই সময় ব্যাপারটাকে বলা হয়। সেই সময় আমরা যারা সরকারি জব থাকে তাদের মাইনের 50% হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। মাইনে ব্যাংক থেকে আমরা পুরোপুরি আমাদের জমানো রাশি তুলতে নাও পারি, অর্থাৎ ব্যাংকে টাকা যেটা আমাদের আছে সেটা সবটাই আমরা যে একই টাইম অ্যাট এ টাইম তুলে নেবো সেটাও হয় না। তো দেশ যখন ফিনান্সিয়াল এমার্জেন্সির দিকে যায় তখন এই সিচুয়েশন গুলো হয়। ফিনান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে এখনো তৈরি হয়নি, তো এটার ব্যাপারে এসব কোনো এফেক্ট পাওয়া যায়নি, কিন্তু বাকিগুলো আমাদের দেশেতে হয়েছে। তো সেই সময় ফান্ডামেন্টাল রাইটটা ক্যান্সেল হয়ে যায়। তারপরে দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। স্টেটের একটা পলিসি কি কি থাকবে, ইউনিয়ন কিরম থাকবে, স্টেট কিরম থাকবে, প্রত্যেকটা আর্টিকেল ভাগ করা আছে। স্টেট পার্ট বি, দ্য ফার্স্ট শিডিউল। এই যে শিডিউল এখানে চলে এলো, দেখো শিডিউল নিয়ে পরে বলছি। স্টেটের কি কি অংশ আছে বা স্টেট কিরকম কোন কোন অংশগুলো কোন কোন রাইটস গুলো ভোগ করবে সেটা বলা আছে। ইউনিয়ন টেরিটরি, এই যে আমাদের ইউটিস গুলো আছে, অর্থাৎ যেখানে রাষ্ট্রপতি শাসন চলে, যেমন তোমার আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, এটা রাজ্যও নয়, রাজ্য তোমার স্টেটও নয়, মানে স্টেট নয়, এটাকে ইউনিয়ন টেরিটরি বলা হয়। এখানে কোনো তোমার প্রেসিডেন্সি সবকিছু, অর্থাৎ ভারতের প্রেসিডেন্টের রুল সেখানে লাগু হয়। তো ইউনিয়ন টেরিটরি রুল গুলো কি আছে সেখানে আর্টিকেলে বলা আছে 239 to 242। পঞ্চায়েতের পাওয়ার কিরকম থাকবে, তা পঞ্চায়েত 243 মধ্যে পড়ে। শিডিউল এন্ড ট্রাইবস এরিয়াস, অর্থাৎ যেখানে আমাদের এসসি এসটি ট্রাইব এরিয়ার মধ্যে কি কি আছে সেটা 244 এ বলা আছে। রিলেশনস বিটুইন ইউনিয়ন এন্ড স্টেট, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক সেটা বলা আছে 245 থেকে 263 মধ্যে। ফিনান্স, প্রপার্টি এন্ড কনস্ট্রাক্ট এন্ড সুইটস, তো এটা বলা আছে 264 to 300 এর মধ্যে। ট্রেড, কমার্স এন্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ দেশের মধ্যে ব্যবসা, দেশের বাইরে ব্যবসা, সমস্ত জিনিস নিয়ে 301 থেকে 307 এর মধ্যে বলা আছে। সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন এন্ড স্টেট, কিভাবে সার্ভিস দেওয়া হবে ইউনিয়ন এবং স্টেটের মধ্যে, অর্থাৎ দেশ এবং সেন্ট্রাল স্যার শোনা যাচ্ছে না। তো ইলেকশনটা তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে ইলেকশনের সমস্ত কিছু বলা আছে, কিভাবে একটা ইলেকশন হবে, রাজ্যের ইলেকশন কিভাবে হবে, সেন্ট্রাল ইলেকশন কিভাবে হবে, তার ভোটিং এর ভাগ কিভাবে ভাগগুলো করা হয়, রাষ্ট্রপতি কিভাবে ইলেক্টেড হবেন, সমস্ত কিছু বলা আছে 324 to 329। স্পেশাল প্রভিশন রিলেশন উইথ দ্য সার্টেন ক্লাসেস, একটা কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর, একটা মাইনরিটি হোক, এসসি এসটি হোক, তাদের কি প্রভিশন থাকবে সেগুলো নিয়ে এখানে ডিসকাশন করা আছে 330 থেকে 342 এর মধ্যে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশের ভাষা কি হবে, কতগুলো ল্যাঙ্গুয়েজ, যেমন 22টা ল্যাঙ্গুয়েজ আমাদের দেশের ভাষা, সেগুলো সম্পর্কে ডিসকাশন করা আছে 344 43 থেকে 351। এমার্জেন্সি প্রভিশনস মানে হচ্ছে আমি যে এমার্জেন্সি কথা বললাম তিনটে, স্টেট, সেন্ট্রাল এন্ড ফিনান্সিয়াল, তা নিয়ে ডিসকাশন করা আছে। মিসলেনিয়াস, আরো অনেক কিছু মিলিয়ে গুছিয়ে বলা, অর্থাৎ ধরো যেগুলো ব্যাপারগুলো আলাদা আলাদা করে পার্ট বা আর্টিকেল করা যায়নি সেগুলো নিয়ে ডিসকাশন করা আছে। অ্যামেন্ডমেন্ট কিভাবে হবে, সংশোধন কিভাবে হবে একটা কনস্টিটিউশন, তার সম্পর্কেও বলা আছে 368 এ, যে সংশোধন করতে গেলে কি করতে হবে। এরপর যে শিডিউলের কথা বলছিলাম,
যেটা বোঝানোর জন্য শিডিউল গুলো কিরকম দেখো 369 to 275 আর্টিকেল অর্থাৎ এই যে এক একটা পার্ট আছে যে আর্টিকেল গুলো আছে মিসলেনিয়াস পড়ালাম যেখানে সেখানে দেখো 369 টু কে 275 অর্থাৎ এই যে 275 থেকে সরি এটা ঘুরে গেছে এটা 275 টু 369 হবে আমি 369 টা আগে লিখে ফেলেছি তো 275 টু 369 এর যে অংশগুলো এই অংশগুলোর মধ্যে এক একটা ভাগ করে দেওয়া যায় অর্থাৎ এটা এই শিডিউলের মধ্যে পড়ে অর্থাৎ তুমি যদি শিডিউলে গিয়ে পৌঁছে যাও তাহলে কিন্তু সেই আর্টিকেল গুলো সহজে কাছাকাছি চলে আসবে তো এটা হচ্ছে শিডিউলের মধ্যে ভাগ করা আছে 369 টু 275 সেকেন্ড শিডিউল হচ্ছে 276 টু 281 এইগুলো যেগুলো যে আর্টিকেল গুলো পড়লাম তাদের মধ্যে এক একটা পার্ট করে করে দেওয়া আছে এই পার্টের মধ্যে এই ডিবেট গুলো বা এই ডিসকাশন গুলো করা হয়েছে এরকম 12টা শিডিউল আছে 356 কা আলাদা শিডিউল দেওয়া আছে 354 থেকে 355 11 শিডিউল দেওয়া আছে 10 শিডিউল 349 থেকে 353 দেওয়া আছে তো এক একটা অংশকে গ্রুপ গ্রুপ করে শিডিউল বানানো হয়েছে অর্থাৎ এরকম আর্টিকেলের তো অনেক গ্রুপ আছে কিন্তু অনেক অংশকে একসঙ্গে জুড়ে এক একটা শিডিউল বানানো হয়েছে অ্যাপেন্ডিক্সের কথা তো আলোচনা করে দিয়েছি আর নিচেও দেখো একটা তোমাদের দেওয়া আছে আর্টিকেল নাম্বার 395 আর যেটা লাস্ট পড়িনি আমি 368 পর্যন্ত পড়েছিলাম তারপরে দেখো নিচে লেখা আছে টেম্পোরারি এন্ড ট্রানজেকশনাল এন্ড স্পেশাল প্রভিশনস এই সমস্ত নিয়ে আর্টিকেল নাম্বার 369 টু 392 বলা আছে শর্ট টাইটেল কমেন্টমেন্ট অথরিটিভ টেক্সট হিন্দি এন্ড রিপ্লেস অর্থাৎ যদি ধরো কোনো কিছু চেঞ্জেস কোনো কিছু পরিবর্তন সমস্ত কিছু নিয়ে আর্টিকেল নাম্বার 395 টু 393 টু 395 এই অবধি বলা আছে তো এটার মধ্যে সবথেকে যেটা মনে রাখতে হবে কিছু কিছু মেজর জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস পড়বে শিডিউল মনে রাখার দরকার নেই আর্টিকেল গুলো মনে রাখবে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল কতটা কি বলছে সেই পার্ট গুলো মনে রাখবে কোশ্চেন সেখান থেকে আসবে শিডিউল থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না কিংবা অ্যাপেন্ডিক্স থেকে কোশ্চেন আসে না আর যেগুলো আসে সেটা তো বলে দিলাম যে অ্যামেন্ডমেন্ট যে লাস্ট যেটা আমাদের হয়েছে কতগুলো অ্যামেন্ডমেন্টের সংখ্যা কতগুলো হয়েছে 2016 পর্যন্ত কতগুলো আর্টিকেল বর্তমানে রয়েছে সমস্ত ডিসকাশন গুলো একটু মনে রাখতে হবে আর পার্টস এর অংশগুলো মনে রাখতে হবে শিডিউল মনে রাখার দরকার নেই তো এই হলো ক্লাস এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা জেনে নিতে পারো স্যার শিডিউলটা একবার বলবেন আচ্ছা শিডিউলটা যেটা বললাম ধরো অনেকগুলো আর্টিকেল আছে সেটাকে গ্রুপ বানানো হয় যেমন তুমি এখানে দেখতে পারো যে শিডিউল ফার্স্ট শিডিউল 275 টু 369 এগুলোকে মিলিয়ে একটা শিডিউল করা হয়েছে এটা জাস্ট সেই শিডিউলটাকে খুঁজতে সুবিধা ধরো আমি একটা কথাই বলছি যেমন আমাদের লাইব্রেরিতে বুকের সেলফ থাকে কিন্তু বুক সেলফের মধ্যে ধরো কোনটা রাজনৈতিক বই কোনটা গল্পের বই কোনটা ডিটেকটিভের বই সেটাগুলোর জন্য আলাদা আলাদা আবার সেলফ করা হয়ে থাকে শিডিউলটা মানে হচ্ছে সেরকম সেলফ অর্থাৎ ধরো সিটিজেনশিপ রিলেশন বিটুইন ইউনিয়ন এন্ড স্টেট এই যে সমস্ত জিনিসগুলো এগুলোকে একটা সেলফে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে মনে করো কোনো একটা শিডিউল বলে দিলেই ধরো ফার্স্ট শিডিউলের অংশ এটা তাহলে কি করবে সেখানে যা যা সেই সেলফের মধ্যে থাকা দরকার যেখানে সিটিজেনশিপ বলা থাকবে বা ভোটিং কি করে হবে ইলেকশন কি করে হবে অর্থাৎ সিটিজেনের যে অধিকারগুলো তার সাথে সাথে তার যে এক্সট্রা যেটা সিটিজেনের আরো রাইটস কে বলছে আলাদা আলাদা আর্টিকেলে সেটাকে জুড়ে দেওয়া আছে শিডিউল মানে হচ্ছে জাস্ট আমি তোমাকে লাইব্রেরির বুকসের কথা বললাম যে রাজনৈতিক বুক একদিকে গোয়েন্দার গল্পের বই একদিকে তো শিডিউলের ভাগটাই হচ্ছে এরকম যে আর্টিকেল গুলোকে জয়েন্ট করে দেওয়া যেটাকে মনে হয়েছে যে সিটিজেন্স এর ম্যাক্সিমাম কভার করে দিয়েছে ওই শিডিউলটা তো শিডিউল মানে হচ্ছে এটাই আর কিছু না ওকে স্যার থ্যাংক ইউ আর কারো কোনো কোশ্চেন স্যার বলছি যখন আমাদের লকডাউন হলো তখন কেউ কেউ বলেছিলেন যে কেন্দ্রের টাকা ছাপিয়ে দেওয়া উচিত মানে স্যার এটা কি করা যায় বা কিরকম কি কোনো নিয়ম টিয়ম আছে দেখো শোনো ভালো করে বলে দিই টাকা ছাপানোর ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের দেশের কতটা গোল্ড অ্যাসেট রয়েছে অর্থাৎ সোনা রয়েছে ঠিক আছে গোল্ড অ্যাসেট যদি আমাদের নিজস্ব খনি থেকে উৎপাদন হচ্ছে সেটা তো সাথেই বিদেশ থেকে আমরা আমদানি রপ্তানি করে গোল্ড আনতে কতটা পাচ্ছি বা আমাদের দেশে গোল্ডের কিরকম ডিমান্ড রয়েছে সেটার উপর ডিপেন্ড করে টাকা ছাপানো হয়
নম্বর আরেকটা কারণে ছাপানো হয়, একটা টাকা বাজারে ঘুরতে থাকে, আমাদের হাতে দিয়ে অনেকে ঘোরাফেরা করে, দেখবে অনেক ছেঁড়া নোট চলে আসে, বা নোটের উপর রং খেলা, হোলির সময় অনেক নোট বেরোয় যেগুলোতে রং লেগে গেছে, বা সেই নোটের নাম্বারটা অনেকদিন কি হয়েছে বা মিসিং হয়ে গেছে এমন কোনো নোট, সেই নাম্বারগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়, কিংবা যে নোটটা নষ্ট হয়ে গেছে তার নাম্বারগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয় বা ছিঁড়ে দেওয়া হয়, একদম ছোট ছোট টুকরো পার্টে ভেঙে দেওয়া হয়, দিয়ে সেই নোটের সংখ্যাগুলোকে ছাপানো হয়। এটা হচ্ছে একটা ছাপানোর রিজন। আর সরকার প্রতি টাইম টু টাইম একটা রিভিউ করে দেশের ইনফ্লেশন রেটের উপর, যে দেশের এখন টাকা মার্কেটে প্রয়োজন না প্রয়োজন নয়। ইনফ্লেশন রেট মিনস হচ্ছে, ধরো আমাদের আজকে তেলের দাম, আমরা 2 মাস আগে খেয়েছি হচ্ছে যে সর্ষের তেল আমরা যেটা খাই রান্নাতে 100 রুপিস কি 110 রুপিস, আজকে সেটা বেড়ে গিয়ে 170 180 কাছাকাছি ঘোরাফেরা করছে। তো যে প্রোডাক্টটা একটা সময় 110 টাকায় পেতাম সেটা বেড়ে গিয়ে 180 টাকা হয়ে গেছে, তার মানে কি দেশের ইনফ্লেশন চলে এসেছে, অর্থাৎ অর্থনৈতিক মন্দা চলে এসেছে। তো এই অর্থনৈতিক মন্দাটাকে কাটানোর জন্য বিভিন্ন গভর্নমেন্ট স্কিম করে, যেমন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, অর্থাৎ তোমার টাকা সেভিংস এর টাকা সুদের হার বেড়ে যাবে, লোন সহজে পাওয়ার জন্য স্কিম বার করে, কিংবা জনসাধারণের হাতে যাতে সহজে অর্থ পৌঁছায়, যার জন্য যে মনরেগা স্কিমটা আছে যেটা বলি 100 days ওয়ার্ক, সেটাকে চালু করেছে, যাতে বিলো পভার্টি লেভেলের লোকেরা সহজে অর্থ পেয়ে যায় এবং তারা এই জিনিসগুলো কেনা বেচা কিনতে পারে। এর ফলে কি হবে, দেশের প্রোডাকশনও বাড়লো, জিনিসটা ডিমান্ডও বাড়লো, সাথে সাথে দেশের যে অর্থনৈতিক মন্দাটা চলছে সেটাও কিছুটা কম হলো। তো এরকম ভাবে দেখভাল করে একটা আরবিআই গাইডেন্স আছে, তখনই টাকা ছাপানো হয় মিন্টে, আমাদের মিন্টে। আদারওয়াইজ টাকা যাচ্ছে তাই ভাবে ছাপালে কি হবে, দেশে মানুষের হাতে প্রচুর অর্থ চলে আসবে, আর প্রচুর অর্থ চলে এলে জানবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যেমন সিম্পল এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা বুঝে যাবে। বাজারে গেছো, বাজারে গিয়ে দেখছো একটাই মাছ পড়ে আছে, খরিদ্দারের সংখ্যা হচ্ছে 10 জন, অর্থাৎ একটা মাছ 10 জন খরিদ্দার, তাহলে মাছের ভ্যালুটা যদি ধরা হয় 200 টাকা দাম, সেটা বেড়ে গিয়ে তোমার 10,000 টাকাও চলে যেতে পারে। তার কারণ হচ্ছে যদি প্রত্যেকের কাছেই যদি সমান ক্যাপাসিটি থাকে, তাহলে সেই মাছটা কেনার জন্য সে যাই ভ্যালু হোক না কেন পেমেন্ট করে দেবে। অর্থাৎ মানুষের হাতে যদি এক্সেসিভ পয়সাও চলে আসে, তাহলে কি হবে, যে কোনো জিনিসের দ্রব্যমূল্য সহজে উপরে উঠে যাবে, ডিমান্ড যদি বেড়ে যায়। তো সেই জন্য সেটাকে দেখা হয়, ইনফ্লেশন ক্যালকুলেশন করা হয়, জিডিপি ক্যালকুলেশন করা হয়, তখনই আমাদের টাকা ছাপানো হয়। স্যার হ্যালো, আচ্ছা বলো। বলছি হ্যাঁ, স্যার, হ্যাঁ বলছি স্যার, যদি যত ইচ্ছা তত টাকা ছাপানো হয় তাহলে তো টাকার মূল্যই থাকবে না। মানে টাকা যে প্রয়োজনটুকুনি বা কমে যাবে। মূল্য যে, হ্যাঁ সেটা কমে যাবে, এটাই তো মানে একটা কারণ বিশেষভাবে, মানে এটা আমি পড়েছিলাম একটা জায়গায়। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে তো বুঝিয়ে দিলাম মাছের কনসেপ্ট দিয়ে। যদি সবার কাছে টাকা চলে আসে, এক্সেসিভ টাকা ছাপানো হয়, দ্রব্যের যে মূল্যটা সেটাই ঠিকঠাক ভাবে থাকবে না। ঠিক আছে, অর্থাৎ মূল্যের মূল্যের দাম বা কোনো জিনিসের দাম খুবই উপরে উঠে যাবে। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি অন্য দেশের কারেন্সি মানে এখানে আমাদের দেশের সাথে তো মিলালে দেখা যায় যে আমাদের দেশের মানে কি বলবো মানে এরকম একটা ডিফারেন্স কেন টাকার ক্ষেত্রে কারেন্সির ক্ষেত্রে মানে শোনা গেল না, কে কি বলছিলে? স্যার বললাম যে অন্য আচ্ছা, দেশের তোমাদের যদি এখান থেকে কোনো কোশ্চেন, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনছি শুনছি, বলো।
হ্যাঁ স্যার, বলছি যে অন্য দেশের কারেন্সি যেমন হয় না যে আমেরিকার টাকা এখানে ভাঙালে সেটা আরো অনেক বেশি হয়, তো কারেন্সির দিক থেকে এতটা হেরফের, তো এখানে আমাদের দেশেরই তো মানে এখানে অর্থনৈতিক দিকটা বাজে, কেন এটা কেন ডিফারেন্সটা হয়? দেখো কারেন্সির যেটা ব্যাপারটা তোমাদের যে ডিফারেন্সটা সেটা হয় ওই যে বললাম গোল্ড অ্যাসেটের উপর। আমাদের দেশের যে গোল্ড অ্যাসেট আর আমেরিকার গোল্ড অ্যাসেট অনেক তড়িতফাত। ঠিক আছে, 1947 সালে আমাদের $1 আমেরিকান আমাদের $1 $1 সমান ছিল। 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, আমেরিকান যে পয়সাটা এখন 75 টাকা দিলে $1 পাই, সেটা ইকুয়াল ছিল। ধরো আমি একটা কথাই বলছি, আমেরিকাতে যদি কোনো একটা প্রোডাক্টের দাম আমাদের দেশের যে একটা প্রোডাক্টের দামের সমান হয়, অর্থাৎ 10 টাকা যদি আমেরিকাতে একটা পেনের দাম হয়, আমাদের দেশেও পেনের দাম 10 টাকা হয়, তাহলে আমেরিকান কোনো কোম্পানি আমাদের দেশে এসে ইনভেস্টমেন্ট করবে বা আমাদের দেশে এসে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে? করবে না। সেই জন্য আমাদের গভর্নমেন্ট কি করে, আমেরিকান ডলারকে সবসময় উপরে রাখে, যাতে আমাদের দেশটা তাদের কাছে সস্তা মনে হয়। ব্যাপারটা বোঝাতে পারছি? ওদের ওখানে $1 ভ্যালু মানে কিছুই না, আমাদের দেশে সেটা 70 টাকা। তার মানে কি, আমাদের যে ডলারটা যে দাম, আমাদের দেশে 70 টাকা একটা লেবারকে দিলে আমেরিকান $1 মানে কোনো গায়ে লাগবে না। অর্থাৎ তাদের কাছে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করলে সস্তা মনে হচ্ছে। সেই জন্য আমরা কি করি, আমাদের দেশের মানি প্রাইসটা আমেরিকান ডলারের থেকে সবসময় একটু বেশি রাখি, যাতে তারা ইনভেস্ট করে, তাদের আমাদের দেশ সস্তা মনে হয়। বুঝতে পারলাম? সেই কারণে হ্যাঁ আমাদের এই যে ডলারের সঙ্গে পার্থক্যটা থাকে। তুমি ভালো করে খেয়াল করো যে আমেরিকান $1 মানে আমেরিকান কোনো একটা বিজনেসম্যানের কাছে কিছু নয়, কিন্তু আমাদের দেশে একটা লোকের কাছে 70 টাকা মানে অনেক। তো তাহলে সে কি করবে, আমাদের লেবারকে 70 টাকা দেবে, ইনভেস্টমেন্ট করে দেবে, তো তার মনে হবে যে আমাদের দেশ সস্তা। তো সেই কারণে আমাদের প্রাইসটা হাইক থাকে, এটা চায়নাও করে থাকে। আচ্ছা, এবার বলি যে এনভায়রনমেন্ট কোশ্চেন থেকে অনেকের প্রবলেম ছিল। তো তোমরা একটা কাজ করো, যদি তোমাদের অসুবিধা না থাকে, যাদের যাদের প্রবলেম ছিল, যেমন তাপসের ছিল, তোমরা কোশ্চেন গুলো স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, তোমাদের হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেককে বলে দেবো। ঠিক আছে, কোশ্চেন গুলো স্ক্রিনশট নাও, যে যে জায়গাগুলো প্রবলেম হয়েছে, তো সেই জায়গাগুলোকে স্ক্রিনশট নাও, যে স্যার এখানটা আমি বুঝতে পারিনি, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে ডিসকাশন করে দেবো। বুঝতে পেরেছো প্রত্যেকে? যারা যারা হ্যাঁ কোশ্চেন স্যার। নিয়ে সমস্যা ছিল বল। তারপর তুমি হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? আরেকজন কার হ্যাঁ, ছিল প্রবলেম? আমি এইটা আরেকজন বলবো কার, না স্যার। আচ্ছা আরেকজন কার প্রবলেম ছিল? স্যার আমারও প্রবলেম হ্যালো হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, বলছি হ্যাঁ যে শুনছি। আমাদের যে যার যার যেখানে, আমি স্টুডেন্টদের বলে দিচ্ছি, যার যেখানে কোশ্চেনের সমস্যা আছে, আমাদের যে গ্রুপ আছে ফার্স্ট পেপারের, ওই গ্রুপে পোস্ট করুন। আমি ওইগুলো স্যারকে মানে ফরওয়ার্ড করে দেবো। স্যার যে অ্যান্সারটা বলবেন আমি আপনাদের ওই গ্রুপে দিয়ে দেবো। এটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ সেটাও করতে পারো, হ্যাঁ সেটাই করতে হ্যাঁ, পারো, ওটাই অসুবিধা নেই। ওটাই ভালো হবে, কারণ তাতে সবারই জানা হয়ে যাবে। সেই জন্য মেন যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা দিন, ওগুলো আমি স্যারকে ফরওয়ার্ড করে দেবো। স্যার যে অ্যান্সার দেবেন সেটা আমি এই গ্রুপে দিয়ে দেবো। এটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই হবে। এটা সুবিধা হবে, প্রত্যেকেরও জানা হয়ে যাবে প্রবলেম গুলো। তার যদি সেম প্রবলেম থাকে তাহলে একবার ডিসকাশন করলেই হয়ে যাবে আমার, এটাও ভালো হবে। ঠিকই আছে, গ্রুপেতে পোস্ট করে দাও, ঠিক আছে, স্যার আমাকে পাঠিয়ে দেবেন, অসুবিধা নেই। হ্যালো স্যার। ঠিক আছে, চলো আজকে ক্লাস এই অবধি। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? অন্য একটা জিনিস জানার আছে। আমি একটা জায়গায় দেখেছি এলিমেন্টারি এডুকেশনের আর্টিকেলটা